স্বাগত জানাবো ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান আপনাকে। ভাই, চমৎকার কালার জামা কাপড় পরেছেন, আপনারা দুজনেই কালকের ঈদের জন্য পুরোপুরি তৈরি বোঝা যাচ্ছে। আক্তার ভাই বোধহয় শুধু শেভ করবে কালকের, আর কিছু না, আর যদি না করেন হি লুকস ফ্যান্টাস্টিক, হি লুকস ফ্যান্টাস্টিক। ওকে জিয়া ভাই, আসসালামু আলাইকুম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আমি শ্রদ্ধেয় মেজর আক্তার স্যারকে সালাম জানিয়ে এবং আপনার সকল দর্শক শ্রোতাদের সালাম জানিয়ে আপনার শোতে জয়েন করছি। আসসালামু আলাইকুম এবং ঈদ মুবারক সবাইকে। ওকে, আমি আক্তার ভাই, আপনাকে দিয়ে আমি প্রথম আলোচনাটা শুরু করি। ডিম আগে না মুরগি আগে, সাবজেক্ট এরকম হয়। এখন আপনি কি বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থা, একটা গণতান্ত্রিক পন্থা একটা নির্বাচন হয়েছে, আমিও মনে করি আমার প্রধানমন্ত্রীর নাম তারেক রহমান। আমার 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 এক্ষেত্রে আমার কোনো বিতর্ক নাই, এটা নিয়ে আমি বিতর্ক করছি না, কারণ একটা দেশের প্রধানমন্ত্রী ওয়ান এট এ টাইম। সো এই মুহূর্তে বিএনপি সরকার চালাচ্ছে, আমি ধরে নিলাম তারেক রহমান। হোয়াট ইজ দ্য ডিফারেন্স between between the tenure of Hasina Sheikh এবং তারেক রহমান? What is the difference? ধন্যবাদ মিল্টন ভাই, আপনার এই বহুল আলোচিত বহুল প্রচারিত অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ দাওয়াত করার জন্য। প্রথমে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আপনার দর্শক শ্রোতাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমার ফেলো বন্ধু ব্রিগেডিয়ার জিয়া, তাকেও আমার সালাম, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আপনার প্রশ্নটার 3টা অংশে আমি জবাব দেব, যদি আপনি আমাকে কাইন্ডলি সময় দেন। প্রথম কথা, জুলাই বিপ্লবের আগে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, আমি সেটা প্রকাশ্যে বিরোধিতা করেছি, কারণ একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি মুক্তিযোদ্ধার কোটা বিলুপ্তির আন্দোলনের সঙ্গে একমত হতে পারি না। আমারটা লেজিটিমেট কিনা, আমারটা ন্যায্য কিনা, তার চেয়ে বড় কথা হলো আমার দায়বদ্ধতা আছে আমার মুক্তিযোদ্ধাদের প্রতি। কাজে কোনো মুক্তিযোদ্ধার কোটা যদি কেউ বাতিল করতে চায়, আমি তার সঙ্গে একমত হতে পারি না। আমি দুর্ভাগ্যক্রমে কোনো সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা নই, আমার কোনো সনদ নাই, সার্টিফিকেট নাই, আমি কোনো কোটা নেই নাই, কোটার কোনো সুযোগও নেই নাই। এবং ইভেন ব্রিগেডিয়ার জিয়া উইল বেয়ার মি আউট, 2 years সিনিয়রিটি দেওয়া হয়েছিল আর্মিতে, তারও বেনিফিশিয়ারি আমি নই, কারণ ওইটা সুযোগ নেওয়ার অবস্থা হয় নাই। আমি মেজর হিসাবেই চাকরি থেকে ইস্তফা দিয়ে চলে আসছি। না আসলে হয়তো 2 years বেনিফিট আমার গায়ের উপর চেপে যেত, হয়তো তার বেনিফিট আমি পরবর্তীতে, কারণ আমি মেজর পর্যন্ত প্রমোশন হইতে আমার 2 years সিনিয়রিটি প্রয়োজন পড়ে নাই। হয়তো 2 বছর আগে লেফটেন্যান্ট কর্নেল হওয়ার জন্য হয়তো প্রয়োজন পড়তে পারতো, কারণ ওইটা একটা সময় ছিল, কিন্তু আমি নেই নি। তারপরে আমি বলছি, আমি কোন অবস্থাতে মুক্তিযোদ্ধার কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করি নাই। এটা তৎকালীন টেলিভিশনে প্রকাশ্যে আমি বলেছি এবং আন্দোলনের সময় বলেছি। আমার সঙ্গে অনেকে বিতর্ক। জি আচ্ছা, ঠিক আছে, আপনি মুক্তিযোদ্ধা, আপনি আপনার আমি 3টা অংশে বলছি তো, 3টা না ভাই, না না, আমি আমরা যদি আপনি সব ভাই না আক্তার ভাই, আপনারা যদি মানে প্রত্যেকটা আমাদের টক শোতে আমাদের ফরম্যাটিং এ একটা সমস্যা হয়, মানে আমরা যদি 3 মিনিট 4 মিনিট একটা ব্যাখ্যা করতে যাই, তাহলে ইন্টারঅ্যাক্টিভ আলোচনাটা থাকেন। এখন আপনি আমাকে একটা বলছেন, এরপরে আপনার সাথেই আমি কথা বলতেছি, আমি জিয়া সাহেবের কাছে যাচ্ছি না, আপনার কাছেই থাকবো। আপনি বলছেন আপনি সমর্থন করেন। আমি এটাকে আমি আর 2টা লাইনে শেষ করে দিচ্ছি, আমি 2টা সেন্টেন্স শেষ করে দিচ্ছি। কিন্তু পরবর্তীতে এটা উইটনেস আছে, সবাই সাক্ষী আছে। আমি আক্তার ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আন্দোলনের পরে আমি তখন আহ্বান জানিয়েছিলাম, যেহেতু আমি সেটাতে আছি। পরবর্তীতে জুলাই সনদ যেটা আসছে, জি শুনতে পাচ্ছি আমি, পরবর্তীতে আমি জুলাই আন্দোলনের একজন নগণ্য অংশীদার ছিলাম। সেই জুলাই আন্দোলনে আমি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছি, আমার এলাকায় অংশগ্রহণ করেছি, ঢাকায় অংশগ্রহণ করেছি, আমার পুরো পরিবার অংশগ্রহণ করেছে। আমার নাতিরা সব ইউনিভার্সিটিতে পড়ে,
তারা অংশগ্রহণ করেছে। সেটা হলো হাসিনা বিরোধী, অর্থাৎ হাসিনাকে পদত্যাগ করতে হবে, সরকার পতন হবে, সেই আন্দোলনে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই জুলাই আন্দোলনে আমাদের বাংলাদেশের অনেকের কৃতিত্ব আছে, কিন্তু এই জুলাই আন্দোলনটা শুরু করেছে যারা, তাদের একটা চেতনা ছিল। সে চেতনাটা হলো শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, সরকারের পতন হতে হবে, এবং তারপরে কথা ছিল যে এর একটি চেতনাকে ধারণ করতে হবে যাতে এই ধরনের স্বৈরাচার বা আক্তার ভাই, আপনি আমার প্রশ্নের মধ্যে নাই, আপনি টোটালি, আমি ইতিহাস নিয়ে কথা বলছি, আপনি না পদার্থবিদ্যা না চলে গেছেন। না, আমি আমার আসতেছি প্রশ্নের ভাইয়া, মধ্যে আপনি আমি নাই। আমি আসতেছি। ফলে আমি জুলাই সনদকে যারা অস্বীকার করতে চায়, জুলাই সনদের বাইরে যারা যেতে চায়, আমি তাদের সঙ্গে নাই। কারণ জুলাই সনদ অস্বীকার করলে আপনি যে কথাটা বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এখনো থেকে যায়। কারণ জুলাই সনদকে আমরা যাই কিছু বলি, অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, জুলাই অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, এই ঘটনাটি যদি না ঘটতো, তাহলে আজকেও বাংলাদেশের মাটিতে প্রধানমন্ত্রী থাকতেন শেখ হাসিনা। এবং এই বর্তমান সংবিধান অনুযায়ী, যেই সংবিধান অনুযায়ী বিএনপি দাবি করছে তারা একটি সাংবিধানিক সরকার, কিন্তু জুলাই বিপ্লব না হলে এই সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতো না, এই নির্বাচনের পটভূমিকা তৈরি হতো না, এই নির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হতো না, শেখ হাসিনার পদত্যাগ করা বা দেশ থেকে চলে যাওয়ার অবস্থা সৃষ্টি হতো না। তার মানে এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে যেতেন। জুলাই বিপ্লব না হলে এই সরকার আজকে ক্ষমতায় আসতে পারত না। অতএব জুলাই বিপ্লবকে অস্বীকার করলে বর্তমান সরকার সম্পূর্ণভাবে অসাংবিধানিক, অবৈধ হয়ে যায়। বর্তমান সংসদ অবৈধ হয়ে যায়। বর্তমান সরকারের সকল কার্যক্রম অসাংবিধানিক এবং অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়। এইগুলো সম্ভব হয়েছে ডক্টর ইউনূস বিপ্লবের সঙ্গে, জুলাই বিপ্লবের সঙ্গে প্রথমে বিশ্বাসঘাতকতা করার জন্য। তিনি জুলাই বিপ্লব উত্তর বিপ্লবী সরকার গঠন না করে সংবিধানের মাধ্যমে একটা জগা খিচুড়ি সরকার গঠন করে তিনি প্রথমে বিপ্লবীদের পিঠে ছুরিকাঘাত করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, আস্থা ভঙ্গ করেছেন, বেইমানি করেছেন। সে আস্থা ভঙ্গ, বেইমানির কারণে আজকে এই নতুন একটি অদ্ভুত সরকার উদ্ভব হয়েছে। আজকে যে সরকার সাংবিধানিক সরকার বলে দাবি করছে, বড়াই করছে, আমি এর তীব্র প্রতিবাদ করছি। এই সরকার তখনই বৈধ হবে, এই সরকার জনগণের বৈধ সরকার হবে যদি সে জুলাই সনদ মেনে চলে, যদি সে জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধাশীল হয়, যদি সে জুলাই বিপ্লবের চেতনা অনুযায়ী সে আগামীতে এবং তার বর্তমানকে নিয়ে এগিয়ে যায়। এ না হলে আমি আপনার মতো বলবো যে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, আমাদের বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, যেভাবে চুপ্পু এখনো রাষ্ট্রপতি, যেভাবে এখনো বাংলাদেশ সেনা বাহিনীর প্রধান যেন ওয়াকারুজ্জামান সেনা প্রধান, সে একইভাবে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটাতে আমার প্রতি আপনার অসন্তুষ্ট হতে পারেন, আমার প্রতি আপনারা অসন্তুষ্ট না, না মোটেই হতে আমরা পারে, আমার উপরে জেল জুলুম নির্যাতন নিয়ে আসতে পারেন, কিন্তু বাস্তবতা হলো জুলাই সনদকে অস্বীকার করলে শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী। ওকে ভাই, ঠিক আছে। আপনাকে আপনি প্রথম পর্যায়ে আসলে আক্তার ভাই, এবার আমি আর আপনি একটু ইন্টারঅ্যাক্টিভ আলোচনা করি। জি, আমার প্রশ্নটা ছিল, হাসিনার আমলে, হাসিনার পতনের আগের দিন পর্যন্ত, অর্থাৎ 4th of August 2024, আপনি কি মনে করেন কিনা যে ওই সময় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ছিল? মানে আমরা লং ডিসকাশনে যাব না, এক আগস্টের 4 কথায় যদি তারিখের উত্তর আগে। দিতে চাই, এক কথায় উত্তর দিতে চাই, শেখ হাসিনার 15 বছর শাসন আমলে বাংলাদেশ কোনো অবস্থাতে স্বাধীন সার্বভৌম ছিল না। ওকে ভাই, অনেক মেহেরবানি আপনাকে। এইটার আলোচনাটা আমি আপনাকেই আবার করব। আচ্ছা, আপনি করেন। যদি আপনি আগস্টের 4 তারিখে 2024-এ অথবা হাসিনা শাসন আমলের পুরো সময়টাই বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম ছিল না,
চমৎকার উত্তর দিয়েছেন। এবার প্রশ্ন, আপনি এই মুহূর্তে তারেক রহমান যেদিন থেকে বাংলাদেশের শাসনভার হাতে নিলেন, তারেক রহমান এবং বিএনপি, আপনি মনে করেন কিনা যে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ? এখানে আমার মনে করার দুইটা প্রি কন্ডিশন আছে ভাইয়া, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমাকে অ্যালাউ করতে হবে। দুইটা প্রি কন্ডিশন হলো, এই বর্তমান সরকার জনগণের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে, এতে কারো কোনো সন্দেহ নাই, কারো কোনো প্রশ্ন নাই। কিন্তু নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে জুলাই সনদের ভিত্তিতে, জুলাই বিপ্লবের ভিত্তিতে। যদি বর্তমান সরকার জুলাই বিপ্লবকে ধারণ না করে, জুলাই বিপ্লব অনুযায়ী সরকার পরিচালনা না করে, যদি জুলাই বিপ্লবের বা সনদে যে প্রতিজ্ঞা করার কথা ছিল, যে শপথ দেওয়ার কথা ছিল, সেই শপথ গ্রহণ না করে, তাহলে এক বাক্যে বলতে হবে এই সরকার বৈধ নয়, এই সরকার বিপ্লবোত্তর সরকার নয়। আর বিপ্লবোত্তর সরকার অন্য কোনো দেশের আনুকূল্য ছাড়া, অর্থাৎ বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীন রক্ষা করে, এই সরকার টিকে থাকতে পারে না। যেহেতু এই সরকার বর্তমানে বাংলাদেশের জনগণের আস্থা এবং বিশ্বাসের উপরে তথা জুলাই বিপ্লবের উপরে নির্ভর করে ক্ষমতায় থাকছে না। যেমন ডক্টর ইউনূস তার যত কিছু অপরাধে থাকুক, কিন্তু তার ক্ষমতার ভিত্তি ছিল জুলাই বিপ্লব। সে যে 18 মাস ক্ষমতায় ছিল, সেটা ছিল জুলাই বিপ্লব, এবং 18 মাসটা সে প্রমাণ করতে পেরেছে বাংলাদেশ সার্বভৌম এবং বাংলাদেশ স্বাধীন। কারণ সে কোনো বিদেশিদের কথায় চলে নাই। তার ইচ্ছা ভুল থাকতে পারে, ভালো থাকতে পারে, সঠিক থাকতে পারে, কারো কাছে খারাপ মনে হতে পারে। আমিও তার অনেকগুলোর সঙ্গে একমত নই, অনেকগুলোর সঙ্গে তার কট্টর বিরোধিতা করি, কিন্তু তার শাসনামলটা প্রমাণ করে যে বাংলাদেশের জনগণের সার্বভৌমত্ব ছিল, কারণ জুলাই বিপ্লবের ফসল ছিল ডক্টর ইউনূস এবং তার সরকার। ফলে জুলাই বিপ্লব মানে হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জুলাই বিপ্লবের মূল চেতনাই হলো কোনো বিশ্বের কোনো দাদা, অন্য কোনো লোক বাংলাদেশের উপর খবরদারি করবে না, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম হিসেবে থাকবে, সবার সঙ্গে ইতিবাচক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, যার যার স্বার্থ রেখে সবার সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। এটাই ছিল জুলাই বিপ্লবের সনদ বা জুলাই বিপ্লবের চেতনা বা জুলাই বিপ্লবের মূল ধারণা। কিন্তু যারা এটার সঙ্গে বেইমানি করবেন, যারা এটা থেকে সরে যাবেন, তাদেরকে অবশ্যই কোনো বিদেশি শক্তির কাছে নত থাকতে হবে, কোনো বিদেশি শক্তি ক্রীড়ক থাকতে হবে। ইতিমধ্যেই আমরা 1 মাসের মধ্যে দেখছি আমাদের বিভিন্ন বিদেশি শক্তিরা বাংলাদেশের রাজনীতির উপরে ভর করছে, বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে, যেখানে জনগণের মতামত মূল্য দেওয়া হচ্ছে না। সে অবস্থায় মনে করি বর্তমান সরকার আবারও সার্বভৌমত্ব স্বাধীনতাহীনতার দিকে হাঁটছে, এবং আগামীতে যদি আবার শেখ হাসিনার পুনরাবৃত্তি এখানে হয় অন্য কোনো নামে, অন্য কারো মাধ্যমে, অন্তত আমি আশ্চর্য হব না। ওকে, মেজর আক্তার, আপনি চমৎকার বলেছেন। আমি আপনার কাছে আসবো, আপনার এটার উপরে আমার ফলো আপ কোশ্চেন আছে, কিন্তু তার আগে আমি ব্রিগেডিয়ার জিয়া আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাচ্ছি। আক্তার ভাই, আপনার ফোনটাকে একটু অন অফ করেন, অফ করে আবার ব্যাক করেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, জিয়া ভাই, আপনার কাছে একটা কথা জানতে চাচ্ছি। মেজর আক্তার সরাসরি বলেছে হাসিনা শাসন আমলে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম ছিল না। কেন ছিল না? বাংলাদেশ পরিচালিত হয়েছে ভারতের নীল নকশায়, সরাসরি, কোনো পরোক্ষভাবে না, প্রত্যক্ষভাবে। বর্তমান বাংলাদেশ এবং হাসিনার বাংলাদেশ তফাৎ কোথায়? আপনি কি তফাৎ দেখেন? প্রথম কথা হলো, দুই ব্যক্তি। হাসিনা এক ব্যক্তি ছিলেন, এখন প্রধানমন্ত্রী তারেক রহমান আরেক ব্যক্তি। সুতরাং এটা হলো মানে প্রধানতম পার্থক্য, এটা যেটাকে আমি বলবো ফিজিক্যাল ডিফারেন্স আর কি। আইডিওলজিক্যাল ডিফারেন্স হয়তো তাদের আইডিওলজিক্যাল ডিফারেন্স আছে কিনা আমি ঠিক জানি না, বাট আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখি না আইডিওলজিক্যাল ডিফারেন্স এখানে। যে কারণটা হলো, ঠিক যে সমস্ত কাঠামো হাসিনা রেখে গিয়েছিলেন সেই কাঠামোকে ঠিক রাখা হয়েছে, এবং ঠিক একই আচরণ, একই পথে, সিম্পলি কপি পেস্ট যেটা বলি আমি, ঠিক উনি যা যা করেছেন ইনিও তাই করছেন। এখানে হয়তো কিছুটা মানে চাকচিক্য আছে, সুগার কোটিং আছে, এই আমি প্রোটোকল নিলাম না,
আমি পুলিশ দাঁড়া করাচ্ছি না, আমি আপনি হাত নাড়ছি রাস্তায় চলতে চলতে, ঠিক আছে না? এইটা, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এর বাইরে তেমন কোনো কিছু ডিফারেন্স আমি দেখি না। কারণ আপনি যদি কোনো ডিফারেন্স না দেখেন, তাহলে তো আমরা এক কথা মেজর আক্তার যেটা বলছে আমরা ওইটাকেই কোট করতে পারি। তাইলে হাসিনা যেভাবে স্বাধীন সার্বভৌমত্বকে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং চেতনা এবং বাংলাদেশের অস্তিত্ব যেভাবে বিলীন করে রাষ্ট্র চালিয়েছে, তাহলে তো তারেক রহমান এবং বিএনপি করছে, স্রেফ অ্যাড হয়েছে কিছু চাকচিক্য। আচ্ছা, না, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো শেখ হাসিনা মানে খুবই জঘন্য শাসক হতে পারে, কিন্তু শেখ হাসিনা কিন্তু যখন সংসদে দাঁড়াতো সে কিন্তু তার নিজের বলে দাঁড়াতো। তার তার যে সমস্ত কথাবার্তা সেটা অন্য কারো উপরে ডিপেন্ড করতো না। যদি করে থাকতো সেটা সে তার অফিসে হোমওয়ার্ক করে আসতো, কার কাছ থেকে কি তথ্য নিবেন সেটা সে দিত। কিন্তু এখন দেখা যাচ্ছে সংসদে কিন্তু আমাদের সংসদ নেতা যিনি, তার কিন্তু ভূমিকা নাই, সে হয়ে গেছে একটা, আপনি কি বলতে চাচ্ছেন বর্তমান সংসদ নেতা উপনেতার ভূমিকা পালন করছে অথবা সহকারী? উপনেতাও না, সংসদ নেতা তো নাই, উপনেতারও নাই, উপস্থিতি নাই। সেখানে আরেকজন ব্যক্তি প্রমিনেন্স পেয়েছে এবং সেই সবার ভূমিকা পালন করছে। সেও উপনেতা, সেও সংসদ নেতা, কিন্তু তার নিজের যে কাজ সেটার মধ্যে কিন্তু সে নাই, ওইটার মধ্যে সে ব্যস্ত না। হি ইজ বিজি ইন পারফর্মিং দ্য রোল অফ প্রধানমন্ত্রীর রোল এবং উপপ্রধানমন্ত্রীর রোল পালন করছেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর রোল তিনি পালন করছেন না, ওখানে নাই তিনি। কারণ একটাই, সেটা হচ্ছে উনি বিএনপির অ্যাকচুয়ালি সমস্ত সংসদ সদস্য যারা আছে তাদের কাছে উনি প্রমাণ করতে পেরেছেন উনার গালগর্ব বক্তব্য দিয়ে যে উনি একমাত্র জ্ঞানী ব্যক্তি, আর বিএনপিতে আর কোনো দ্বিতীয় কোনো জ্ঞানী ব্যক্তি নাই, যিনি নাকি এই সংবিধান, নিয়ম কানুন বা স্পিরিট, গভর্নেন্স, যাই বলেন আপনি, সুশাসন, এগুলির উপরে কোনো কথা বলতে পারে। আমার কাছে মনে হচ্ছে বিএনপি একটা সিম্পলি একটা, কি বলবো আমি, এটা অজ্ঞদের দলে পরিণত হয়েছে। সেখানে এখন পর্যন্ত আপনি সংসদে আর কোনো দ্বিতীয় ব্যক্তিকে দেখেন নাই যে কিনা ফ্লোর নিয়ে সে এই সংবিধান সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দিতে পারে। এমনকি আইনমন্ত্রীরও কোনো অবস্থান নাই, যিনি নাকি সংবিধানের সবচেয়ে বেশি ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা থাকার কথা, তিনিও নাই কিন্তু। তাহলে তারেক রহমান সাহেব ওখানে আছেন কি জন্য? ওনাকে যদি পুরো দলকে যদি সালাউদ্দিন সাহেবই পরিচালনা করেন, তাহলে তার মানে এখানে আরেকটা বড় ডেফিসিয়েন্সি হলো শেখ হাসিনার দলে শেখ হাসিনাই ছিলেন বাঘ আর বাকি সব ছিল ছাগল। এখানে বিএনপিতে সালাউদ্দিন হলো বাঘ, বাকি সব হয়ে গেছে ছাগল। বুঝতে পারছেন? এই হলো ডিফারেন্স। এটাই আমি মনে করি। সাবজেক্টটা কি এইটা হতে পারে? সাবজেক্টটা কি, আমি জাস্ট তারেক রহমানকে একটু বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই। 12 বছর বয়সে এম্পায়ার আকবর হি টুক ওথ অ্যাজ অ্যান এম্পায়ার, কিন্তু ওই সময় তার একজন বৈরাম খান ছিল। বৈরাম খান তাকে ভালো করে রাজত্ব শিখাইছে, সবকিছু কেমনে করতে হয়। তো সালাউদ্দিন ইজি প্লে দ্য রোল অফ বৈরাম খান। 2026 সালে বৈরাম খানের রোলের কোনো সুযোগ নেই। ওই যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, উনি যদি প্রধানমন্ত্রীর পদটাকে অলংকৃত না করতে পারেন, উনি ওনার জ্ঞান প্রজ্ঞা দিয়ে, তাহলে ওনার ওখানে দেওয়া উচিত হয় নাই। তাহলে ওনার উচিত ছিল একজন সাধারণ সংসদ হিসেবে থাকা আর সালাউদ্দিনকে প্রধানমন্ত্রী বানানো, তাহলে এটা মানানসই হতো। উনি যদি ওই রোলটা প্লে করতে চান, প্রধানমন্ত্রীর রোল, তাহলে কি হি হ্যাজ টু প্রুভ। এবং এটা কি হচ্ছে, প্রতিদিন কিন্তু মানুষ চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে দ্যাট হি ইজ এ, কি বলে, একটা ফাঁপা বস্তু আর কি, একটা এমটি পট। এমটি পটের তো দরকার নাই। আপনাকে প্রধানমন্ত্রী হলে প্রধানমন্ত্রীর রোলটাকে আপনার পালন করতে হবে, উনাকেই হলো, উনিই দিতে হবে। উনি ফাইনাল কথা উনার হইতে হবে। সংসদের শেষ কথা কিন্তু উনার, স্বরাষ্ট্রমন্ত্রীর না। স্বরাষ্ট্রমন্ত্রী শুড স্পিক অ্যাবাউট অনলি স্বরাষ্ট্র বিষয়, তার তো সংবিধানের দায়িত্ব নেই। এখন আমরা যা দেখলাম প্রজ্ঞাপন, সে সংবিধানের তো সে স্বরাষ্ট্রমন্ত্রী তো আছেই, সে সশস্ত্র বাহিনী বিভাগের রিপ্রেজেন্ট করবে, প্রতিরক্ষা মন্ত্রণালয় রিপ্রেজেন্ট করবে এবং প্রধানমন্ত্রীকে রিপ্রেজেন্ট করবে।
তাহলে ওখানে উপপ্রধানমন্ত্রী উনি যে যে সংসদ উপনেতা এই যে মির্জা ফখরুল সাহেব উনি কি, ওনার কাজটা কি তাহলে? উনি কি প্রধান, তার মানে উনিও প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। তার মানে উনি এখন এই যে সালাউদ্দিন সাহেব উনি জুলাই স্পিরিট বুঝবে কিভাবে? উনি কি জুলাইয়ের কিছু জানেন নাকি? উনি তো 9 বছর ছিল আরামে, উনি জুলাই সম্বন্ধে কোনো আইডিয়া আছে? উনি তো শেখ হাসিনার যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, ওটা তো উনি এক ইঞ্চিও উনি পান নাই। উনি তো নিজেকে এবং ওই ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে উনি সমঝোতা করে উনি চলে গেছেন ওই পারে। আর পুরো ঝড়ঝাপটা যা চালিয়েছে সেটা হলো বিএনপির মাঠ কর্মীরা। আজকে আমি আমার একটা কলিগ নাম হলো ফ্লাইট লেফটেন্যান্ট হারুন, আমি হারুনকে চিনি। খালি শুধু ফ্লাইট লেফটেন্যান্ট হারুন না, বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অফিসার, আমি অন্যদের কথা বাদ দিলাম, তারা দিনের পর দিন, এমনও ছিল অনেক অফিসার সোমালিয়াতে পালিয়ে গেছে অত্যাচারের ঠেলায়, তারা সর্বস্ব হয়ে গেছে। কিছু কিছু অফিসার তাদের কোনো জায়গা নাই, তো তাদের কোনো জায়গা নাই। এই হারুনের কোনো জায়গা নাই। হারুনের মতো লোক বহুবার জেলে গেছে। আমার আরেক কলিগ ওয়াহেদ সাহেব, যিনি এখন লন্ডনে নির্বাসিত, উনি কিন্তু 5 মাস জেল খেটে জেল থেকে কোন রকমে মুক্তি পেয়ে দেশ থেকে পালিয়ে গেছে। এরা কিছু না, এই সমস্ত সালাউদ্দিন এরাই দে হ্যাভ বিকাম হিরো। এই যে হাবিবুন নবী সোহেল 451টা মামলা খেয়েছে, 451টা মামলা খেয়েছে, উনার অবস্থানটা কই? এই খায়রুল কবির খোকন, নাজিমউদ্দিন আলম, এরা তো সব জেলেই ছিল। ওরা তো বাইরে ছিল, মাঝে মধ্যে আসতো বাইরে হাওয়া খাইতে, বাকি সময় জেলেই ছিল এই 17টা বছর। এছাড়াও বিএনপির হাজার হাজার লাখ, মিনিমাম 5 লাখ নেতা কর্মী, তারা ধান খেতে জীবন কাটাইছে পুরো 17টা বছর। তাদের অবস্থানটা কই? তাদের অবস্থান কি ওই কৃষি কার্ডের মধ্যে? তাদের অবস্থান কি ওই ফ্যামিলি কার্ড? এটাই কি তাদের পুরস্কার? আমার মনে হয় কি এই বিএনপি তার এই যে সালাউদ্দিন সাহেবকে যে এখন বসানো হয়েছে, সালাউদ্দিন সাহেবকে খুব পরিকল্পিতভাবে বসানো হয়েছে বিএনপিকে একেবারে সমূলে ধ্বংস করার জন্য। ওকে, এবং ব্রিগেডিয়ার জিয়া, আপনি একটা কথা যা বলছেন, আপনার কোনো কথাকে আমি ডিনাই করি না, আপনার কথায় আমি বিতর্কও তৈরি করি না। কিন্তু একটা কথা, সালাউদ্দিন সাহেবকে বসানো হয়েছে, আপনার কি মনে হয় সালাউদ্দিন সাহেবকে আরেক রহমান বসাইছে? না, আমি উদাহরণ দিচ্ছি একটা, সেটা হচ্ছে সালাউদ্দিন সাহেব দেশ থেকে তাকে উনি যে ব্যাখ্যা উনি দিচ্ছেন, উনাকে কে জানি ধরে নিয়ে গেছে, নেওয়ার পরে উনি গিয়ে দেখে উনি হঠাৎ করে নিজেকে আবিষ্কার করছেন ভারতে। তো সালাউদ্দিন সাহেব ভারতে যাওয়ার পরে উনি আইনি লড়াই লড়েছেন 9 বছর, 16 সাল থেকে উনি এই 25-24 সাল পর্যন্ত 8 বছর লাইনে লড়াই লড়েছেন, এবং সেই লড়াইয়ে উনি কোনো সফলতা দেখেন নাই। যেই শেখ হাসিনা 5ই আগস্ট চলে গেল, উনি 4 দিনের মধ্যে উনি সেই সফলতা পেয়ে গেল, 9 তারিখে উনি এসে হাজির হইল বর্ডারে। আর জিয়া ভাই, একটা কথা, আপনি এবং মেজর আক্তার দেশের বাহিরে বহুবার সফর করেছেন। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো দেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন, দেশে ইনক্লুডিং ইউরোপ এবং আমেরিকা, যেমন আমেরিকার রুল অনুযায়ী আপনাকে যদি বর্ডার অ্যান্ড কাস্টমস তারা যদি আপনাকে ধরে, আইন যদি আপনাকে ধরে, তাইলে আপনি যদি বলেন যে আমি ভুলে ঢুকেছি, আমি এই মুহূর্তে দেশ ত্যাগ করতে চাই, 48 to 72 আওয়ার্স এর মধ্যে আপনাকে প্লেনে উঠাই দিবে। আপনার কাছে টাকা না থাকলে টাকা দিয়াও দিবে। হ্যাঁ, কারেক্ট। ওখানে আপনার আইনি লড়াইয়ের কোনো দরকার নাই, স্কোপ নাই। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব কোন আইনি লড়াইটা করছে যদি আমাকে একটু বলেন, কোন আইনি লড়াইয়ের কথা উনি আমি তো জানি না কি করছেন, কিন্তু উনি ক্লেম করছেন উনি আইনি লড়াই লড়েছেন। হ্যাঁ, কিন্তু সে কি এমন আইনি লড়াই লড়লো যে ওনাকে 9 বছর 8 বছর আটকে রাখলো, আর ঠিক হাসিনা চলে যাওয়ার 4 দিনের মধ্যেই উনি বাংলাদেশে সেই আইনি লড়াই শেষ হয়ে গেল এবং আইন হাজির হয়ে গেল। ব্রিগেডিয়ার জিয়া এবং মেজর আক্তার, আপনারা দুইজনে যদি বেয়াদবি না নেন, আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা শব্দ উচ্চারণ করতে চাই, যে আমার যে নেতৃত্ব এবং গভর্নিং এর সবক বলা হচ্ছে, আমি তো চূর্ণ হইয়া গেলাম। মানে আমার কথা না ভাই, এটা সালাউদ্দিন কাদের চৌধুরী কইছে। এখন এই
আহ সালাউদ্দিন নামের, আমি ওনাকে, নামটা অনেক বড় তো আমি অনেক সময় সংক্ষেপে ডাকি। ওনার নাম হচ্ছে সাউয়া, সালাউদ্দিন আহমেদ। তো এত বড় নাম না নিয়ে, এত সম্মানী মানুষ, আমি একটু সংক্ষেপে ডাকি সাউয়া। তো সাউয়া বলছে আইনি লড়াই করছে ইন্ডিয়াতে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, বাংলাদেশের কোন নাগরিক যদি ভারতে যায়, সেখানে অবৈধভাবে যদি প্রবেশ করে, এই অবৈধ অনুপ্রবেশের জন্য কোনো আইনি লড়াইয়ের কোনো কিছু নাই। উনি ওখানে আবিষ্কার যদি করেও থাকে যে ওনাকে গুম করে ওখানে নিয়ে গেছে, তাইলে উনি পরের দিন উঠে বলবে, দেখো আমি এখানে ইচ্ছাকৃত ভাবে আসি নাই, বাই ফোর্স আমাকে এখানে আনা হয়েছে, আমাকে একটা ট্রাভেল পাস দাও, আমি বাংলাদেশে চলে যাই। এন্ড অফ দ্য স্টোরি। ইট মে টেক 3 to 4 বিজনেস ডে, ম্যাক্সিমাম এ উইক। ওনার 9 বছর লাগছে। সাবজেক্টটা এটা হইলো না যে হাসিনা শেখ 6 বছর রয় ট্রেনিং নিছে 77 সাল থেকে 81 পর্যন্ত, 76 থেকে 75 থেকে 81। তাহলে সালাউদ্দিন কি ঠিক একই কাজটা করেছে? না, 2 বছর বেশি নিছে ট্রেনিং। ও আচ্ছা, বুঝেছি, বেশি নিস। আমি মেজর আক্তার আপনার কাছে আসছি। আমি আপনার কাছে ব্যাক করব। জিয়া ভাই, আপনি চমৎকার কথা বলছেন, আমি আপনার কাছে আছি। আক্তার ভাই, উনি একটা কথা বলছে যে হাসিনা যখন সংসদে যেত, তার একটা স্বকীয়তা ছিল, তার একটা স্ট্যাম্প ছিল। স্ট্যাম্পটা হলো হি ইজ ইন চার্জ, হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। তার কথার উপর দিয়ে সংসদে কথা বলার মতো ক্ষমতা কারো ছিল না। কারণ সে কইছে আমি জাতির আব্বার কন্যা। আচ্ছা, তো স্বাধীনতার ঘোষকের সন্তান ওখানে গিয়ে ঢুকলেন, ওখানে গিয়ে উনি হয়ে গেলেন বাইত্যা, ছোট একটা ইন্দুর। অথচ দায়িত্ব পালন করে, কথা কয় পুরা সংসদে, রাষ্ট্রপক্ষে সংসদ নেতা, উপনেতা, আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সব কথা একজনে বলে। অবস্থা দৃষ্টিতে এই একটা রোল যেভাবে প্লে করা হইতেছে, ব্রিগেডিয়ার জিয়া মনেও করে না ওনাকে তারেক জিয়া ওই পজিশন দিছে। ব্রিগেডিয়ার জিয়া এটাও মনে করে না যে বিএনপি স্বয়ং ওনাকে ওখানে বসাইছে। আমি ব্রিগেডিয়ার জিয়াকে জিজ্ঞাসা করব পরে, আপনার কাছে আমি জিজ্ঞাসা করি, এই সালাউদ্দিনকে কি আপনি মনে করেন বেগম জিয়া বসাইছে, না তারেক জিয়া বসাইছে, না বিএনপি বসাইছে? দেখেন, আপনার প্রশ্নগুলো অনেক বিস্তৃত এবং সুদূর প্রসারী। সবচেয়ে বড় কথা হলো ভেরি ডিপ রুটেড। কে কাকে বসা, আপনি যেটা বলেছিলেন যে সেই আকবরের কথা, এখানে আপনি একটা জিনিস ভুলে যাবেন না, তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার আগে, লন্ডন থেকে আসার আগে উনি আসতে চান না, উনি ওনার অপারগতা প্রকাশ করেছিলেন। উনি বলেছিলেন আমি এককভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারি না বা পারছি না। তাৎক্ষণিকভাবে কিন্তু আমি তার প্রতিক্রিয়া জানিয়েছিলাম, এবং আমি আমার কিছু দোষ আছে। সেটা হচ্ছে আমি সবসময় আবহাওয়াবিদদের মতো আগে কথা বলে ফেলি, যার ফলে আবহাওয়াবিদ যারা কথা বলে তাদের বড় সমস্যা। যারা প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে কাজ করে তারা কিন্তু সমাজে খুব একটা ভালো হিসাবে কাজ পায় না, কিন্তু যারা কিউরেটিভ মেডিসিন নিয়ে কাজ করে তারা কিন্তু ফলাফল তাৎক্ষণিক পেয়ে যায়। সালাউদ্দিন বা সালাউদ্দিন কাদের চৌধুরী এরা হলো কিউরেটিভ ডক্টর। এরা জানে কোন রোগীর কি ওষুধ দিলে সেই রোগীর কাছ থেকে ভালো পাওয়া যাবে। ব্রিগেডিয়ার জিয়া যে কথাগুলো বলেছেন, যে পটভূমির কথা বলেছেন, যে পর্যালোচনার কথা বলেছেন, সেটা বাস্তবতায় কিন্তু দুইটি ক্যারেক্টার নিয়ে কথা বলছেন, একজন প্রধানমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি দেখেন, যখন মোদী ক্ষমতায় প্রথম আসছিল তখন কংগ্রেসের সভাপতি ছিল কিন্তু এই বর্তমানের যে স্বরাষ্ট্রমন্ত্রী, কিনা নাম, এই অমিত শাহ। অমিত শাহ। না না, কংগ্রেস স্যার, বিজেপি সভাপতি। প্রথম 5 বছরে যদি মোদীর শাসন দেখেন, তখন কংগ্রেস সভাপতি হিসেবে অমিত শাহ সারা ভারতবর্ষে ঘুরে বেরিয়েছে এবং মোদীর পক্ষে সে জনমত তৈরি করেছে, যার ফলে পরবর্তী নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ বিজেপি পেতে সহায়ক হয়েছে, যার ফলস্বরূপ অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে।
কিন্তু তারপরেও দেখেন স্বরাষ্ট্র মন্ত্রী কিন্তু এখন পর্যন্ত তার হাত প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকাইতে পারে নাই। এখন পর্যন্ত এই অমিত শাহর হাইট ফিজিক্যালি মোদি ছোট হইল, মোদির উপরে উঠতে পারে নাই। এটাই রাজনৈতিক কারিশমা বা রাজনৈতিক দর্শন। তারেক রহমান সাহেব আমার জীবনের দুজন নেতার অধীনে রাজনীতি করেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমান। ব্যক্তিগতভাবে আমি তারেক রহমানের বিপক্ষে যতদিন বিএনপিতে ছিলাম প্রচুর কথা বলেছি। তার সম্ভাবনা, তার কৃতিত্ব, তার কর্তৃত্ব নিয়ে আমি সেই 1991 সন থেকে কথা বলেছি। আমি তার গ্রোয়িং স্টেজে আমি বলেছি যে হি ইজ নট প্রপারলি নারিশড, নট প্রপারলি বিং গ্রোন। তার ফলশ্রুতিতে আমাকে যা হয়েছে সেটা নিয়ে কোনো প্রশ্ন নয়, কিন্তু আমি বলার চেষ্টা করেছি টু গ্রুম হিম প্রপারলি। আমার ধারণা ছিল 17 বছরে লন্ডনে থেকে উনি যে সমস্ত গুড ইংলিশ ম্যানের পাশে ঘোরাঘুরি করে, যেখানে আমরা দেখি এখন যে তারা যে ইংরেজি বলে, তারা যেমন তাদের ইংরেজি ক্লাইমেট চেয়ে ভালো, আবার তারা যে বাংলা বলে তাও ক্লাইমেট চেয়ে খারাপ। তাদের ইংরেজি ক্লাইমেট চেয়ে ভালো, আর ওদের বাংলা ক্লাইমেট চেয়ে বাংলার চেয়েও খারাপ। অর্থাৎ ক্লাইবও এর চেয়ে ভালো বাংলা বলতে পারে, কিন্তু তারা আজকে আমার বাংলাদেশের বিভিন্ন বড় বড় জায়গাতে দায়িত্ব পালন করতেছেন। মেজর আক্তার, না আপনি সরি, আমি আপনার কথাটার ভিতরে একটু ফ্লেভার দেই, একটু ফ্লেভার আমার ঢুকাইতে হয়। লন্ডনে, সাউথ লন্ডনে কতগুলো নামকা ওয়াস্তে ছোট্ট একটা রুমের মধ্যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। একটা রুম সর্বস্ব বিশ্ববিদ্যালয়। ওই বিশ্ববিদ্যালয়, ওগুলিকে বলে ভিসা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ভিসা বিশ্ববিদ্যালয়। আপনি কি জানেন টোটাল 123টা ভিসা বিশ্ববিদ্যালয়কে ডিস্ট্রয় করছে, ব্যান করছে। ওই বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট হুমায়ুন কবির, ওই বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট মাহাদি আমিন, ওই বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট অপু নুরুদ্দিন অপু, ওই বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট পয়সর, ওই বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট আব্দুল মালেক। এবার বলেন আপনি যা বলতেছিলেন। আমি সরি ভাই, আমি ইন্টারাপ্ট করলাম। আমি ঢাকা শহরে বসে আমি ব্রিগেডিয়ার জিয়ার মতো এত সাহসী নই। আমি ক্ষুদ্র মেজর, আমার কলিজা ক্ষুদ্র। আপনি যে নামগুলা বলেছেন এই নামগুলা বলার আগে আমাকে অনেক উজু করে মুখ পরিষ্কার করে বলতে হবে, না হলে আমার সর্বনাশ হতে পারে। যদি বলেন ওদের নামের আগে আমাকে অনেক কিছু হয়তো বলতে হতে পারে, আমি সে দিয়ে গেলাম না। তো আমি যে কথাটা আপনাকে স্পষ্ট করে বলার চেষ্টা করছি, এই দুইটি চরিত্রকে যদি পাশাপাশি আপনি একসঙ্গে আলোচনা করতে যান, তাহলে সেখানে যদি আপনি 3 বার দুজনের নাম বলতে গিয়ে যদি একজনের নাম একবার বলেন আরেকজনের নাম 2 বার বলেন, তাহলে শ্রেষ্ঠ কে হয়ে যায়? এখন পর্যন্ত আমরা বাংলাদেশের সংসদে যে 4টা দিন আলোচনা হয়েছে, সেই 4টা দিনে আলোচনায় আমরা সংসদে বিরোধী দলের নেতাকে দেখেছি বলিষ্ঠ ভূমিকা রাখতে, স্পষ্ট সাহসী বক্তব্য দিতে। কিন্তু দুর্ভাগ্য আজকে আমাদের কষ্ট লাগে, বিপুল ভোটে বিজয়ী প্রধানমন্ত্রীকে আমরা কথা বলতে দেখি নাই। আমরা কি এখন পর্যন্ত তার পলিসির ডায়ালগের কোনো বক্তব্য দেখি নাই। এখন সংসদে দাঁড়িয়ে তিনি একটিবার বলেন নাই, উনি দাঁড়িয়ে উনি পিতা মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কোন জিয়া ভাই আপনার সরি আক্তার ভাই, আপনার কথা শুনি নাই, আপনার কথা মধ্যে আমরা শুনি নাই। আচ্ছা, আমি আমার বলছি, রিপিট করতেছি আমি। উনি সংসদে দাঁড়িয়ে এখন পর্যন্ত তার পিতা মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কোনো বলিষ্ঠ ভূমিকা আমরা দেখি নাই।
আজকে উনি যেখানে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু দেশমাতা খালেদা জিয়ার চরম ত্যাগের বিনিময়ে। তিনি কিন্তু ক্ষমতায় 17 বছর থাকতে পারতেন। তিনি কিন্তু তোনার সন্তানকে গ্রুম করার জন্য উনি জেলে গিয়েছেন, নির্যাতন ভোগ করেছেন। উনি শেখ হাসিনার সঙ্গে কোনো আপোষ করেন নাই, তার সন্তানকে বাইরে রেখেছেন, সকল নির্যাতন একা গ্রহণ করেছেন, একা ফেস করেছেন। আজকে সেই নেত্রীর নামের উপরে 5 মিনিট বক্তব্য আমার দেশের প্রধানমন্ত্রী দেন নাই। এটা আমাদের দুর্ভাগ্যজনক। আমি আমার সন্তানের কাছে এরকম অকৃতজ্ঞতা আশা করি না। যেহেতু শহীদ জিয়াউর রহমান আমার নেতা ছিলেন, যেহেতু বেগম খালেদা জিয়া আমার সরাসরি নেতা ছিলেন, যার অধীনে আমি কাজ করেছি, সেখানে মনে করি আমি জনাব তারেক রহমান সাহেব হতেন পারেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি ওনার লেজিটিমেট একজন অভিভাবক, আমি একজন ন্যায়সঙ্গত অভিভাবক, আমি তার মুরব্বীদের একজন। আমার অধিকার আছে যদি দেখি আমার সন্তান বা আমার সন্তান তুল্যরা তাদের হিসাবের বাইরে যা কথা বলার, তার জন্য আপনি আমাকে খারাপ বলতে পারেন। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে আমি অনেক কথা বলেছি, আজকে তারেক রহমানের সম্বন্ধে আমি সেই কথা বলতে চাই না, কারণ থুতু দিলে আমার গায়ে পড়ে। আমি আজকে জামাত ইসলাম করি, কিন্তু আমার আনুগত্য শেখ হাসিনার দিকে ছিল না। আমার আনুগত্য দেশমাতা খালেদা জিয়া, আমার আনুগত্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এতটুকু ক্ষুণ্ণ হয় নাই, এতটুকু কম হয় নাই আমি জামাত ইসলাম অংশগ্রহণ করার জন্য। তাই আমি তারেক রহমানকে সরাসরি সমালোচনা করতে চাই না, তাকে আঘাত করতে চাই না, কিন্তু তিনি যদি এরকম ব্যবহার করেন, তিনি যদি সংসদে খন্দকার মোশাররফ সাহেবের মতো একজন পরিপক্ক, একজন দক্ষ মানুষকে দিয়ে যদি কথা না বলিয়ে আপনাদের কথাই বলতে সালাউদ্দিনের কথা বলান, তাহলে জনগণ সেটা ভালোভাবে নিচ্ছে না, জনগণের কাছে কোনো ইতিবাচক প্রভাব পড়ছে না। খন্দকার মোশাররফ হোসেন এখনো সংসদে দাঁড়িয়ে এই সংবিধানের উপরে যে কোনো আলোচনায় ঘন্টার পর ঘন্টা চালাতে পারবেন, ফখরুল ইসলাম আলমগীরও পারবেন। এই সংসদে দাঁড়িয়ে আমাদের যে আরো 2-4 জনের নাম আমি স্পষ্ট করে বলতে চাই, তারা পারবেন এবং তারা সালাউদ্দিনের সিনিয়র। আমি সালাউদ্দিনের প্রতি কোনো জেলাস ফিল করছি না। সালাউদ্দিন যে কাজটা করছে আমি বলছি না সে অন্যায় করছে, আমি তাকে বলছি না ভুল করছে, আমি তাকে বলছি না সে সঠিকভাবে দায়িত্ব পালন করছে না, কিন্তু আমার প্রশ্ন এখানে যে তাহলে সংসদের প্রধানমন্ত্রীকে কনক্লুডিং স্টেটমেন্ট কে দিবে? সংসদে বিরোধী দলের জবাব কে দিবে? অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী দিবে না, অবশ্যই সংসদের বিরোধী দলের নেতার সঙ্গে অন্য কোন মন্ত্রীর বাস করার এখতিয়ার নাই, ক্ষমতা ব্যক্তিকার। ভবিষ্যতে যদি বিরোধী দলের নেতার বিরুদ্ধে দাঁড়িয়ে শুধু সালাউদ্দিন নয় অন্য কোন মন্ত্রীর বক্তব্য দেয়, তাহলে এই ব্যাপারে জামাত ইসলাম তার রাজনৈতিক অবস্থান সঠিকভাবে নির্ধারণ করবে, এটা আমার কামনা থাকবে। বিরোধী দলের নেতা যদি সংসদে কোনো বক্তব্য দেয়, তার জবাব একমাত্র আসবে সংসদ নেতার কাছ থেকে। আগামীতে আমি অনুরোধ করব আমার দলীয় নেতা কর্মীদেরকে, আমার দলের নেতার কাছে বিরুদ্ধে অনুরোধ করব, আপনারা কখনোই নিজের অবস্থানকে নিচে নামিয়ে আনবেন না। সংসদ জনগণের আশাকাঙ্ক্ষার স্থান, এখান থেকে জনগণ শুধু বর্তমান নেতৃত্ব সিলেক্ট করে না, আগামী দিনের নেতাদেরকেও তারা দেখতে চায়। তারা দেখতে চায় বর্তমান সরকার কি করছে, এই সরকার না থাকলে যদি ওরা সরকার থাকতো তাহলে ওরা কি করতে পারত। এইটা একটা কম্পারেটিভ স্টাডি ডেইলি সংসদে হয়। ওকে, কাজে বিরোধী দলের নেতার বক্তব্যকে আক্তার ভাই আপনি কি, আমি এই আপনাদের আমাদের যে সেশন আপনারা দুইজনে চমৎকার ভাবে সংসদের এই সাবজেক্টটা টেনেছেন। আমার মনে হয় সাবজেক্টটা রিলেভেন্ট ছিল, এই জন্য আমি মনে করি আমাদের আলোচনাটা সঠিক ছিল। কিন্তু আপনারা যদি আমি জিজ্ঞাসা করি আজকের আলোচনায় জুলাই বিপ্লব যে জন্য হয়েছে, যেই চেতনায় হয়েছে, যা আমাদের এই দেশটা
আমাদের দেশ থেকে নেতা নির্ধারণ হবে, আমাদের দেশ থেকে সরকার প্রেসিডেন্ট কি হবে সেটা নির্ধারণ হবে, আমাদের দেশের ইন্ডাস্ট্রি ডেভেলপ কিভাবে হবে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি আমরা নির্ধারণ করব। এই জুলাই বিপ্লবে যা যা চেতনা ছিল, আপনি কি মনে করেন কিনা জুলাই বিপ্লবটা সফলতার জন্য বর্তমান সরকার প্রথমে বন্ধ করে দিয়েছে কিনা, যে মুহূর্তে বলছে আমরা জুলাই সনদ সাইন করাবো না, গড়িমসি শুরু করলো, এই বর্তমান সরকার কি আপনি মনে করেন জুলাই বিপ্লবের পক্ষে নিয়ে এই কাজগুলো করছে, না জুলাই বিপ্লবকে কমপ্লিটলি আনরিকগনাইজেবল করার জন্য তারা বলছে যে আমরা জুলাই সনদ টনদ এগুলো কিছু বুঝি না? এর অর্থ কি? এটাকে আপনি কিভাবে দেখেন ব্রিগেডিয়ার জিয়া? হ্যাঁ, এখানে আমি একটা খুবই একটা দারুণ একটা কথা বলেছেন আপনি, যে সংসদ জুলাই বিপ্লবের যে এটা পক্ষে কিছু বলেছে কিনা। একটা জিনিস দেখেন, জুলাই বিপ্লবের আমি ওই দিন একটা আলোচনা অনুষ্ঠান শুনছিলাম, সেটা হচ্ছে যে প্রায় 14টা ধারা আছে, মানে যে প্রধান যে 14টা ব্যাপার, সেটার উপরেই কিন্তু এই 4টা প্রশ্ন করে এই দেওয়া হয়েছে, হা না ভোটে দেওয়া হয়েছে, এবং হা না ভোটে হা জিতে গেছে, এবং একটা 70% মানুষ দিয়েছে। তো জুলাই বিপ্লবের অ্যাকচুয়ালি সনদগুলির আমার প্রথম প্রশ্নটা জাগে এই রাজনীতিবিদদের কাছে, এই কোন ধারাটা দেশের মানুষের বিরুদ্ধে বা দেশের স্বার্থের বিরুদ্ধে, এটা আমার খুব জানার ইচ্ছা আছে। কিন্তু একটা একটা রাজনীতিবিদ বলতে পারবে না যে এই ধারাগুলির কোনোটা মানুষের স্বার্থের বিরুদ্ধে বা দেশের স্বার্থের বিরুদ্ধে। প্রশ্নটা হচ্ছে জুলাই সনদের সংস্কারগুলি কেন আনা হয়েছিল? আনা হওয়ার প্রধান কারণ ছিল যে একটা মানুষের হাতে সব ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, এবং যা দরকার তার চেয়ে অতিরিক্ত দেওয়া হয়েছে, যার ফলে সে দেশের আইন কানুন, বিভিন্ন বিভাগ, বাহিনী, সবকিছুর মানে নিয়োগদাতা এবং তাকে ব্যবহারকারী, এই দুটো রোলই তাকে দিয়ে দেওয়া হয়েছে, প্লাস রাজনৈতিক দলের প্রধান করা হয়েছে। সবকিছু মিলিয়ে সমস্ত ক্ষমতা ওই একজন মানুষের কাছে কুক্ষিগত করা হয়েছে, যার ফলে সে যাই বলতো সেটাই আইন হয়ে যেত এবং সেটাই আদেশ হয়ে যেত। সেই কারণে এই যে দেশে যে 15 বছরে যে নিপীড়ন হয়েছে, সেখানে কিন্তু রাজনীতির কোনো চর্চা হয়নি। ওখানে রাজনীতি, বড় বড় রাজনৈতিক দলে কি হয়, ভিন্ন মত আসে, সেটা এক্সিকিউটিভ কমিটিতে আলোচনা হয় এবং পরপরই জিজ্ঞেস করা হয় যে আপনারা এটার পক্ষে বিপক্ষে আপনাদের মতামত দেন। এটা ডিবেট হয়, ডিবেট হওয়ার পরে প্রধানমন্ত্রী কিন্তু যিনি থাকেন, তিনি কিন্তু একটা নির্ণায়ক ভূমিকা পালন করেন। উনি দেখেন যুক্তিতর্ক কোথায় ভালো, কোথায় ঠিক, কোনটা দেশের জন্য ভালো, তার উপরে অনেক সময় দেখা গেল কি ভোটে যদি আপনার ওনার একটা মতামত যদি নাও, দেখা গেল যে প্রধানমন্ত্রী এমন একটা মত দিলেন যে মতের বাকি সদস্যরা ভাবছে যে এটা যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে দেশের মানুষের জন্য এটা হানিকর, দেশের স্বার্থের জন্য এটা হানিকর। সুতরাং সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব হলো সেই সমস্ত নেতৃত্বের বক্তব্য শুনে প্রয়োজনে তার নিজের ভাবনা চিন্তাকে কারেকশন করা। ইট ইজ নট এ ডিফিট, দিস ইজ কল্ড কনসালটেটিভ ডিসিশন মেকিং। সেখানে এই দেশের রাজনীতিবিদ যারা নাকি সিনিয়র রাজনীতিবিদ থাকে, তারা তো এমনি এমনি হয় নাই, তারা একটা দীর্ঘ সময় পার হয়ে মানুষের সাথে ইন্টারাকশন করে তারা এসছে। সুতরাং এই যে ব্যাপারটা, এই পদ্ধতিটা সামহাউ রাদার জনাব তারেক রহমানকে, পুরো ব্যাপারটাই হয়েছে কি, এখন যা হয়েছে প্রতিদিন কিন্তু তারেক রহমান সাহেবকে কিন্তু উনি বিব্রত করছেন। যিনি তার ভূমিকাটা পালন করার চেষ্টা করছেন মাইক ছিনিয়ে নিয়ে, তার জ্ঞান গরিমার কারণে, দরকার প্রয়োজনে উনি দরকার হলে এই জ্ঞান গরিমা প্রধানমন্ত্রীকে দেওয়া উচিত ছিল তার ইন্টারনাল অফিসে, যে আপনি এইভাবে বক্তব্যটা তুলে ধরবেন। তাহলেও কিন্তু মানুষের কাছে প্রমাণিত হতো যে উনি প্রধানমন্ত্রী তার নিজের যোগ্যতায় উনি কাজ করছেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে সেটা হচ্ছে যে এই যে রাজনীতি কিন্তু ভাই চলে পারসেপশন দিয়ে, রাজনীতি কিন্তু সবসময় ওই আপনার রিয়েলিজম দিয়ে হয় না, রাজনীতি পারসেপশন দিয়ে চলে। মানুষের মধ্যে একটা ধারণা, সাধারণ মানুষের ভিতরে, ইভেন বিএনপি দলের অনেকের মধ্যেই, যে দেশের যে এই সালাউদ্দিন সাহেব যে এসেই হঠাৎ করে সে দলের প্রতিনিধি হিসেবে এই সংস্কার কমিশনে চলে গেলেন, এবং যারা নাকি 16-15 বছর আন্দোলন করলেন তাদেরকে সবাই ব্যাক বেঞ্চে ফেলে দিয়ে উনি কাজ চালানো শুরু করলেন। তখন থেকে কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা হলো, আরে ভাই উনি তো দেশেই ছিল না, উনি তো এই সমস্ত অত্যাচারের কিছুই চেনে না, উনি তো একনায়কতন্ত্রের কিছুই উনি দেখেন নাই, উনি এত বক্তব্য রাখেন কোত্থেকে? তার মানে হলো কি, যে ওনাকে খুব পরিকল্পিতভাবে ওখানে বসানো হয়েছে
যেন উনি হি গেটস দ্য ফোকাস, এবং উনি যেন হয়ে যায় মধ্যমণি, এবং উনি এমন এমন কথা বলেন যেগুলি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বা এই 16 বছরের প্রেক্ষাপটে ওই কথাগুলি অ্যাকচুয়ালি ধোপে টেকে না। এবং উনি কিন্তু প্রতিদিন প্রমাণিত করছেন যে উনি একজন প্লান্টেড ইন্ডিভিজুয়াল। উনি আর ওনার দল কর্তৃক দেওয়া না, উনি অন্য কোনো শক্তির রিপ্রেজেন্ট করছেন, এবং সেই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিন্তু সে কাজ করে যাচ্ছেন। এটা কিন্তু উনি অ্যাকচুয়ালি দলেরও করা উচিত ছিল, যদি তাইও হয়ে থাকে, মানে লুকানোর জন্য হলেও। আমি কথা বলি, শেষ করি, সালাউদ্দিন সাহেব যদি একটা প্লান্টেড মানুষও হয়ে থাকে, তাকে লুকানোর জন্য দায়িত্ব ছিল কিন্তু বিএনপি, তো তারা এই কাজটাও করতে পারছেন। তার মানে উনি যে প্লান্টেড, ওটা কিন্তু এভরিডে হি ইজ এক্সপোজ। আমি যে কথাটা বলতে চাচ্ছি, প্রতিদিনই কিন্তু এটা উদ্ভাসিত হচ্ছে আমাদের কাছে, আরে এই লোক তো অন্যরকম কথা বলে, এদিকে মানুষের স্পিরিটের সাথে কথা বলে না। সে সাধারণ মানুষের চাওয়ার যদি বিপক্ষে একটা রাজনৈতিক দল দাঁড়ায়, সে দল কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যায়, সে দল কিন্তু আর জনগণের দল থাকে না। আপনি দেখেন, ইভেন তার নিজের দলের ফেসবুক পোস্ট গুলি পড়েন বড় বড় নেতাদের, তারা কি লিখতেছে। আপনি আজকে যে হারুন শেখ যে কথাটা লিখেছে, এবং উনি বললো যে উনি পুরা কথা লিখেছে যে আমরা আজকে যারা নাকি জেল জরিমানা খেটে এই বিএনপির জন্য দাঁড়ালাম, আমরা আজকে কোথায়, কাদেরকে আমরা পুরস্কৃত করলাম। আর একটা জিনিস দেখেন আপনি, ঠিক আপনি যখন আপনার মন্ত্রিসভায় যখন আপনি একজন মন্ত্রী নিয়োগ করেন, ভাই তার উপরে আর কোনো উপদেষ্টার প্রয়োজন হয় না। এটার মানেটা কি? তার মানে কি মন্ত্রীরা কি অযোগ্য? তাদেরকে কেন আরেকটা উপদেষ্টা দিতে হবে? এবং সেই উপদেষ্টা কে? সেই উপদেষ্টা হলো প্রধানমন্ত্রীর অফিস থেকে সে তার আঙ্গুলি দিতে থাকবে ওই সমস্ত জায়গায়। তার মানে কি সেই উপদেষ্টা একজন প্রতিমন্ত্রী পদের মানুষ, সে কিন্তু একজন মন্ত্রীকে কিন্তু খোঁচাচ্ছে প্রতিদিন। আমি মনে করি মন্ত্রীরা একযোগে গিয়ে প্রধানমন্ত্রীকে বলা উচিত, আপনি যদি আমাকে কাজ করতে দেন, লেট মি ডু ইট। আপনার এই উপদেষ্টা দিয়ে আমাকে খোঁচাখুচি করবেন না। দে ডোন্ট হ্যাভ টু গিভ মি দি অ্যাডভাইস। আপনি যদি আমাকে মন্ত্রী হিসেবে যোগ্য মনে করে নিয়োগ করে থাকেন, লেট মি ডু মাই জব। কয়টা মন্ত্রীর এই গাটস আছে বলেন? ভাই, মন্ত্রী যদি আপনি থাকেন, তাহলে আপনার সেই গাটস নিয়ে থাকতে হবে। ওইটাই হলো মানে, তখন বোঝা যাবে যে আপনার অ্যাকচুয়ালি জোরটা কোথায়। আপনি মন্ত্রী হওয়ার জন্য যদি যোগ্যতা না থাকে, ভাই আপনি মন্ত্রী হইেন না। বাট ডোন্ট অ্যাকসেপ্ট দি ফিঙ্গারিং অফ প্রতিমন্ত্রীর ওই অ্যাডভাইজার যে নাকি বাইরে থেকে আসছে। তারা তো সব শীতের পাখি, এনারা তো সব লন্ডনে তাদের সাথে ছিলেন, ওনারা এসে ওনার আশেপাশে বসছেন, এনাদের কাজ হলো প্রতিদিন আঙ্গুলি মারা। এই আঙ্গুলি মারা বন্ধ করার যদি মন্ত্রীরা না করতে পারে, তাহলে কিন্তু তারেক রহমান সাহেব বুঝতেইছে না যে সে কোথায় ফেল করতেছে। এটাই আমার কাছে দুঃখ লাগে। এবং আমরা কিন্তু চাই না তারেক রহমান সাহেব ফেল করুক। উই ওয়ান্ট হিম টু বি সাকসেসফুল, and we want him to be successful মানে without any question. ব্রিগেডিয়ার জিয়া, ডু ইউ থিংক আপনি এবং মেজর আক্তার দুইজনেই বলছেন আপনারা তারেক রহমানের সফলতা কামনা করেন? অবশ্যই, একটা বাই হার্ট এন্ড সোল, বাই হার্ট এন্ড সোল ভাই চান, তো তারেক রহমান নিজে কি সফল হতে চায়? আই হ্যাভ নো আইডিয়া ভাই। এখানে আমি জানি না, এটার উত্তর আমার কাছে নেই। ওকে ভাই, আমি আসছি আপনার কাছে। মেজর আক্তার, আমি আপনার কাছে আসি। আপনার মনে আছে যে হবুচন্দ্র রাজার সভাসদ বর্গের মধ্যে একজন মন্ত্রী, না হবুচন্দ্র আর গবুচন্দ্র, তাদের মধ্যে ভার জাতীয় কিছু লোক থাকতো। ভার জাতীয় অর্থাৎ যে লোকগুলো থাকতো, হ্যাঁ, ওরা কিন্তু খুব বিদ্বান হইতো, ওরা কিন্তু পুঁথিগতভাবে অনেক লেখাপড়া করত, কিন্তু ওদের রোলটা হচ্ছে ওই ভারের রোল। আমি সালাউদ্দিন যেভাবে তারেক রহমানকে ইন্টারাপ্ট করে, তারেক রহমানের অবস্থানকে কন্ট্রাডিক্ট করে, আইনের ব্যাখ্যা করে। ফর এক্সাম্পল, কনস্টিটিউশন নিয়ে কথা হইতেছে, উনি কনস্টিটিউশনের ভিতরে স্ট্যান্ডিং রুল ঢুকাইয়া দিয়ে একটা ব্যাখ্যা দিতেছে, আশেপাশে যারা বসা আছে তাদের ভিতরে কেউ ল কোনটা এটাও জানে না, কনস্টিটিউশন যেটা এটাও জানে না, প্রচলিত আইনের সাইটেশন কোনটা এটাও জানে না। তারা সালাউদ্দিনকে বানাইতেছে বিদ্যার। কিন্তু ওইখানে তারেক রহমান নির্বিকার ভাবে জাস্ট সাদারাম, ওটারে কি বলে মার্কার, আপনারা ওই যে ওটা ফায়ারিং রেঞ্জে আপনারা ব্যবহার করেন, শুটিং করেন, কিসের উপরে শুট করেন, টার্গেট। তারেক রহমান বসে থাকে
যে আমারে তার উপরে কে কয়টা থাপ্পড় চোপাট দিতে পারো, এই অধিকার শুধু আমি সালাউদ্দিন দিয়ে রাখছি। আমার কাছে সাবজেক্টটা তাই মনে হয়। এখন আপনি আর আমি চাই উনি বক্সিং ম্যাচে উনি জিতুক, আমিও চাই, মেজর আক্তারও চায়, ব্রিগেডিয়ার জিয়াও চায়, কিন্তু তারেক রহমানের ভালো লাগে তার গালের উপরে থাপ্পড়। তাই এইটা ঠেকাইবেন কি দিয়া মেজর আক্তার? লিটন ভাই, আপনার উপস্থাপনাগুলো খুব ভালো লাগে। আপনি অনেক কিছু আটঘাট বাইন্দে এসে প্রশ্ন নিয়ে আসেন, ডানে বায়ে যাওয়ার সুযোগ খুব কম হয়ে যায়। ব্রিগেডিয়ার জিয়া সাহেব বলেছেন যে রাজনীতি হয় প্রত্যাশা অনুযায়ী, জনগণের প্রত্যাশাকে নির্ভর করে হয়, এটার সঙ্গে আমি 101% একমত। কিন্তু তিনি মন্ত্রী পরিষদ কেমনে চলে, রাজনৈতিক দল কেমনে চলে, রাজনৈতিক দল সিদ্ধান্ত কেমনে নেয়, এই সম্বন্ধে উনি যে টেক্সট বুক আইডিয়া দিয়েছেন, আমি বিনয়ের সঙ্গে তার সঙ্গে শতভাগ দ্বিমত পোষণ করছি। রাজনৈতিক দল আপনার সে টেক্সট বুক অনুযায়ী চলে না। রাজনৈতিক দলের প্রধান যিনি আসেন তিনি কান কথায় চলেন। তিনি অনেক সময় বাসার কাজের বাবুর্চির কথায় চলেন, ওনার ড্রাইভারের কথায় চলেন। ওনারা কোনোদিন পাশের মন্ত্রী কথায় চলেন না, কারণ এখানে পার্সোনালিটি ক্ল্যাশ আছে। এখানে যে বাবুর্চিরা যে বুয়াটা পাবদা মাছ রান্না করে খাওয়ায়, সে পাবদা মাছটা মজা হলে পরে বলে, যখন যদি ভালো বলছো তখন সে বলে পাবদা মাছটা সস্তা পাইছি কারণ আপনি মৎস্যমন্ত্রীটা ভালো। তাহলে মৎস্যমন্ত্রীর চাকরি খারাপ ভালো হয়ে গেল গা। আর যখন বললো লবণ বেশি দিছিস কেন, বলে যে আপনি বাণিজ্য মন্ত্রী তো খালি লবণে আমদানি করে, আর তো কিছু করে না। তাহলে অর্থাৎ বাণিজ্য মন্ত্রী পারফরমেন্স কি উনি পেয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন আজকে কই মাছ আনস নাই কেন, কই মাছ কেমনে আনবো, আপনি অর্থমন্ত্রী যেভাবে খাজনা বাড়াচ্ছে মানুষ তো আর কই মাছ বিক্রি করে না। অর্থমন্ত্রী চাকরি কেন চলে গেল। এখানে ওই ডিজিএফআই এনএসআই কথায় চলে না, এগুলা ভাব দেখায়। এনএসআই ডিজি একটা ভাব দেখায়, সকালবেলা একজন গিয়া ওনাকে রিপোর্ট দিয়ে আসে, ওই রিপোর্ট পড়েও দেখে না, কত শুনে এক কাপ চা খাওয়ায় বিদায় করে দেয়। কিন্তু ভাব দেখায় যে ডিজিএফআই এনএসআই খুবই ক্ষমতাশালী। কিন্তু ডিজিএফআই ডিজি গিয়া কিন্তু বসে থাকে এডিসির রুমে, প্রাইম মিনিস্টারের এডিসির রুমে বসে থাকে, পিএসসি রুমেও না। আর যদি একটু পাওয়ারফুল হয় তাহলে এমএসপির অফিসে পৌঁছাইতে পারে। এটা হলো আমার 30 বছরের রাজনীতিকে ভিতর থেকে দেখার বাস্তব অভিজ্ঞতা। আমি বহুত সেনাপ্রধানকে দেখেছি যারা পিএসসি রুমে বসে আছে, প্রি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরেও দেখেছি তাদেরকে এডিসি রুমে বসে চা খাইতে। কারণ এডিসি ক্যাপ্টেন সাহেব স্যার কোথায় বসবেন, আসেন আমার এখানে বসেন। এটা দেখার মতো দুর্ভাগ্য বলে সৌভাগ্য আমার হয়েছে। এই দেশের মন্ত্রী পরিষদ বলছেন যে ওনাকে দায়িত্ব দিতে, ওনাকে দায়িত্বটা দিয়েছে কে? সে যে মন্ত্রী হবে সেটা কিন্তু সে তো জীবনও কল্পনা করে না, জীবনেও জানে না সে মন্ত্রী হবে। সে তো নমিনেশন নিয়ে ফাইট করছে, নমিনেশন নিয়ে চেষ্টা করছে, নমিনেশনের টাকা পয়সা খরচ করছে। মন্ত্রী তো এখন হয়েছে বিভিন্ন পারমিশন কম্বিনেশনের জোরে, কারণ কে কত অনুগত হয়ে কাজ করতে পারবে। তো তারেক রহমান সাহেব সবার কাজ তো অবজার্ভ করতে পারবেন না, ফলে উনি স্বাভাবিকভাবে উপদেষ্টা রেখে দিয়েছেন, তোমরা এদিকে অবজার্ভ করে আমাকে জানিও। এখানে একটা জিনিস বলি ভাই, আদারওয়াইজ নিয়েন না। অ্যাকচুয়ালি কোনো মন্ত্রীদের কোনো ক্ষমতা নাই। বাংলাদেশের শাসন ব্যবস্থায় সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী যেভাবে চান সেভাবে হবে, যাকে চান সেই হবে। এই দেশের প্রধানমন্ত্রীরা রিটায়ার্ড লোকতে বাইরে থেকে এনে সেনা প্রধান বানিয়েছেন। মেজর আক্তার, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি না, কিন্তু এই প্রধানমন্ত্রী যা চায়, প্রধানমন্ত্রীর মনের আর ব্রেইনের আর শরীরের ইন্টেস্টাইনের মধ্যে তো সালাউদ্দিন বসে রয়েছে নাকি অন্য কোনো মেকানিজম? তার দেখা যায় তারেক রহমান কি বলবে, ভাই তারেক রহমান কি বলবে, ওই শব্দটাও তারেক রহমানের মধ্যে ঢুকাই দেওয়ার চেষ্টা করা হইতেছে যে সালাউদ্দিন রেকর্ড করে দিবে। বিষয়টা তাহলে কেমন হইলো? এক্স্যাক্টলি আপনার কথার সুর ধরে বলছি। আমি যেটা বলার চেষ্টা করছি আপনার, সেটা হলো প্রধানমন্ত্রী যা চায় তাই হয়। এই
প্রধানমন্ত্রীকে যদি তার আপনার জনগণের মতো কথা শোনাতে হয় তাহলে জুলাই সনদ লাগবে। প্রধানমন্ত্রীকে যদি জনগণের কথা শুনতে বাধ্য করতে হয় তাহলে 5ই আগস্ট লাগবে। এছাড়া প্রধানমন্ত্রীদেরকে এই টক শোতে কথা বলে কাজ হবে না। এখানে আমাদের একটা বিপ্লব লাগবে, একটা অবস্থান লাগবে। এই বিপ্লবটা আমরা করেছিলাম, কিন্তু ডক্টর ইউনূস সেই বিপ্লবের পিছনে ছুরিকাঘাত করে আবার আমাদেরকে সে রাস্তায় নিয়ে গেছে। আজকে সালাউদ্দিনকে নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। সালাউদ্দিন, আমি যখন এমপি তখন সালাউদ্দিন সেকশন অফিসার। আমি যখন 1991 পার্লামেন্ট মেম্বার তখন সালাউদ্দিন 3rd গ্রেডের একজন পিএস প্রধানমন্ত্রী অফিসের, যে গমে অ্যালটমেন্ট দিত। আজকে আপনি আমাকে বারবার তার সম্বন্ধে কথা বলতে বলছেন। সে অনেক বিজ্ঞ হইতে পারে, অভিজ্ঞ হইতে পারে অন্য কারো কাছে। ভার গোপাল ভার, আমি তো বললাম আমি সালাউদ্দিনকে মনে করি একটি ষড়যন্ত্রের এক্সটেন্ডেড হ্যান্ড, একটি কনস্পাইরেসির একটি এক্সটেন্ডেড হ্যান্ড। সে একটি কনস্পাইরেসি টুলস হিসেবে কাজ করতেছে। এটা আরো সময় লাগবে বুঝতে। আমরা অতীতে দেখেছি কিভাবে জেনারেল জিয়ার কাছের লোক হয়ে জেনারেল জিয়াকে বিপদে ফেলেছে। আপনি তো একবার বললেন না মেজর হাফিজের কথা, আপনি তো একবার বলছেন না উনি স্পিকার হয়েছেন কেন? উনি স্পিকার হওয়ার কি যোগ্যতা ওনার আছে? সালাউদ্দিন নিয়ে কথা বলছেন। 3rd মার্চ যখন খালেদ মুশারফ রিভলিউশন করে, বিপ্লব করে সেনাপ্রধান জেনারেল জিয়ার এগেইনস্টে, তখন তার পিএস ছিলেন এই ব্রিগেড আমাদের মেজর হাফিজ, যিনি খালেদ মুশারফের পক্ষ নিয়েছিলেন, যিনি ক্যাপ্টেন তাসকে নিয়ে গিয়ে তাকে গ্রেফতার করেছিলেন। সেদিন যদি খালেদ মুশারফ বিজয়ী হতেন তাহলে আজকে জিয়া কোথায় থাকতেন, তার পরিবার কোথায় থাকতো, আর সংসদের নেতাকে থাকতেন, আর তিনি কতটুকু স্পিকার হতে পারতেন। কিন্তু মেজর আক্তার, আপনাকে একটা কিছু কথা বলি না। মেজর আক্তার, ওই সময় সেনাপ্রধান মঈনুদ্দিন, জেনারেল মঈন, খালেদ মোশাররফের অনুগত একজন অফিসার ছিল, লেফটেন্যান্ট অথবা ক্যাপ্টেন ছিল ওই সময়। পরে যে সেনাপ্রধান এখন বর্তমানে ফ্লোরিডায় থাকে, বরকতুল্লাহ বুলুর রিকমেন্ডেশনে তারেক রহমান এবং বেগম জিয়া তাকে সেনাপ্রধান বানাইছে। এই মঈন জীবনে কোনোদিন জিয়ার অনুগত ছিল না, খালেদ মোশাররফের অনুগত ছিল, রয়ের অনুগত ছিল, ইন্ডিয়ার অনুগত ছিল। তাকে সেনাপ্রধান বানাইছে এবং তারেক রহমানরে পিটাইয়া কোমর ভেঙ্গা দিয়া বাংলাদেশ থেকে খেদাইছে, সিগনেচার নিয়ে দলিলে যে জীবনে রাজনীতি করবে না। এখন মঈনরে যদি বানায় সেনাপ্রধান, তাহলে হাফিজরে স্পিকার বানাইছে, অ্যাটলিস্ট হাফিজ তো কোমর ভাঙতে পারবে না, কারণ হাফিজ এখন সেনাবাহিনীতে নাই। তাইয়া এই মঈনকে কিন্তু বানাইছে আমার বর্তমান প্রধানমন্ত্রীর মামা সাইদ ইস্কান্দার। আমি জানি ম্যাডাম বানায় নাই। এই 111 ঘটনাটাই ঘটেছে মামু বাগনার ক্ল্যাশে। এই মামু বাগনা সংঘাত হইল আমাদের 111। এই মঈনের সেনা প্রধান হইয়া কু করা, এগুলা হয়েছে একমাত্র সাইদ ইস্কান্দরের সাহচর্যে, তার ষড়যন্ত্রের কারণে। সেগুলো বলে এখন লাভ নাই, ইতিহাস। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনি বলেন ভাই, আমি আপনার তথ্যটাকে একটু সম্পূর্ণ করি। সাইদ ইস্কান্দারের রিকমেন্ডেশনে মঈন সেনাপ্রধান হইছে, শামীম ইস্কান্দারের রিকমেন্ডেশনে মেজর সাইদ হাফিজ স্পিকার হইছে। ভাই আই এগ্রি, হতেই পারে, কারণ তারেক রহমানের বিকল্প বা তারেক রহমানের বিপক্ষে তো অবশ্যই তার মামুরা, তার খালারা, তারা সবাই তার বিপক্ষে। এখানে বগুড়া ফেনী একটা কনফ্লিক্ট আছে। যাই হোক, আমি যেটা কথা বলছিলাম, এই মেজর হাফিজ কিন্তু ওই 111 সময় বিএনপি বানিয়েছিল। সাইফুর রহমান ছিলেন সভাপতি এবং তিনি ছিলেন সাধারণ সম্পাদক, সেক্রেটারি জেনারেল। এই ইতিহাসও কিন্তু আমরা ভুলে গেছি। এই মেজর হাফিজ কিন্তু বিএনপির অফিস দখল করতে গিয়েছিলেন, সেটাও ভুলে গেছি। যাই হোক, আমি কোনো রাজনৈতিক দলের অন্তরে কথা বলতে চাই না, অন্তর কলহের কথা বলতে চাই না।
আজকে আমি সাইদ, আমি বিশেষ করে সালাউদ্দিনকে ধন্যবাদ দিতে চাই, সাধুবাদ জানাতে চাই যে সালাউদ্দিনের প্রপার উত্থান হয়েছে। হি ইজ এ সাকসেসফুল পারসন। আমার জেলাস হয়ে লাভ নাই। আমিও যদি পারতাম যে আমাকে জেলাসি আসে কেন প্রধানমন্ত্রী আমার কথা মতো চলবে। আক্তার ভাই, আক্তার ভাই, এটা জেলা, আপনি দুইবার উচ্চারণ করলেন জেলা শব্দটা। আপনার দ্বারা তো মানায় না সালাউদ্দিনের মতো লোকের সাথে জেলা শব্দটা ব্যবহার করার। ভাই রে, কিন্তু আমি কথা শেষ ভাই করি, ভাই কথাটা ভাই ভাই শেষ করি, কথাটা ভাই শেষ করি। ভাই ভাই, মাথা যদি লেজ নাড়ে তাহলে এটা মানানসই, কিন্তু লেজে যদি কুত্তার মাথা নাড়ে তাহলে তো উল্টো হয়ে গেল গা। আমি সেই জন্য বলছি, আমি জেলা শব্দটা এই জন্য বলছি, আমি যদি মনে করেন এমন ভাগ্যবান হতে পারতাম যে দেশের প্রধানমন্ত্রী আমার কথা মতো চলে, উনি আমাকে প্রাধান্য দেয়। আমি তো অতীতে চেষ্টা করেছি, দেশমাতা খালেদা জিয়াকে অনেক আবেদন নিবেদন করেছি, তারেক রহমান সাহেবকে আবেদন নিবেদন করেছি। হয়তো আমার সে আবেদন নিবেদন উনি গ্রহণ করেন নাই, হয়তো ওনার কাছে ভালো লাগে নাই। আজকে সালাউদ্দিন কেন জেলাসি কথা বলছি, যে হি ইজ এ সাকসেসফুল। ওকে সেই ষড়যন্ত্রকারী যে ভাই সফল হয়। ভাই, মেজর আক্তার, আপনি পারেন না একটা কারণে, আপনি ভারতে গিয়ে ভারতের ল মেকারদের সাথে বাংলাদেশের পক্ষে তর্ক শুরু করছেন, আর সালাউদ্দিন ভারতে গিয়ে ভারতের বাংলাদেশটারে বেচে দিয়ে আসছে। তো তারেক রহমান আপনার কথা কেন শুনবে? আপনি তো তর্ক করবেন দেশের স্বার্থে, আর সালাউদ্দিন তো ওখানে গিয়ে বাংলাদেশ বিক্রি করে দেবে। তো তারেক রহমান আপনার কথা শুনবে কেন? তারেক রহমান শুনবে তাদের কথা যারা দেশ বেচে, যারা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে ঘুরে। তারেক রহমান তাদের কথা শুনবে যারা এমপি হইয়া গাড়ি কিনে। আপনি তো মিয়া ওইটাও পারেন নাই, আপনি তো মিয়া ওইটাও পারেন না, তো আপনার কথা শুনবে কেন সে? মিল্টন ভাই আপনার সঙ্গে তর্ক করছি, এই যে আপনার সঙ্গে এত গভীর রাতে বসে কথা বলছি, এটাও তো দেশের জন্য করছি, এটাও তো তারেক রহমানের ভালোর জন্য করছি, রাষ্ট্রের ভালোর জন্য করছি। এটা হয়তো কারো কাছে গ্রহণযোগ্য না হতে পারে। এই যে ব্রিগেডিয়ার জিয়া এতগুলা কথা বলছেন, এই যে আপনি গভীর রাত্রে কাজ ফেলে কথা বলছেন, এটা তো রাষ্ট্রের টানে, দেশের টানে, জনগণের টানে বলছেন। আপনি তো কোনো ব্যক্তিকে খেপানোর জন্য বলছেন না, কোনো ব্যক্তির বিরুদ্ধে বলছেন না, আপনি বলছেন দেশ জনগণের স্বার্থের জন্য। কিন্তু যারা গ্রহণ করার তাদের সম্বন্ধে আমি বলতে চাই, আমি শুধু বলতে চাই, বেঈমানিরা সবসময় মধুর কথা বলে, বেঈমানিরা বিশ্বাসঘাতকরা সবসময় এমন করে তাদের যুক্তি, তাদের তর্ক উপস্থাপন করে যেখানে কন্টিনিউ করেন প্লিজ। ওকে, বিশ্বাসঘাতকরা এমন ভাবে কথাগুলো তুলে ধরে যাতে তার কথাগুলাকে সবাই বিশ্বাস করে। সেখানে সে কখনোই এমন কোনো কথা বলবে না যে কথার মধ্যে কোনো অসন্তুষ্টি আসবে। সালাউদ্দিন ইজ এ সাকসেসফুল ম্যান, একটা সফল ম্যান। তার সবকিছু ভাই সালাউদ্দিনের সফলতার অর্থ চুরুলিয়ার ব্যর্থতা, সালাউদ্দিনের সফলতার অর্থ বাংলাদেশের অস্তিত্ব ব্যর্থতা, সফলতার অর্থ বাংলাদেশের বাণিজ্যে ব্যর্থতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা, দেশের ব্যর্থতা, আপনার ব্যর্থতা, জিয়াউর রহমানের ব্যর্থতা, বেগম খালেদা জিয়ার ব্যর্থতা। সালাউদ্দিনের সফলতার কষ্ট যদি এত ব্যর্থতা হয়, ওই ব্যর্থতা দিয়ে আমরা কি করব? একটা কথা আছে, একটা চুক্তি আছে, ওই কাপের মধ্যে কি ছোট্ট একটু বিষ, একটা চুমুক দাও। আরে ভাই এটা তো বিষ, আমি চুমুক দেবো কেন? এটা ভালো বিষ, অনেক দামি বিষ, যত দামি হোক এটা তো বিষ রে ভাই। আমি ওই সফলতা দিয়ে কি করব? আমার ওই সফলতার জন্য যদি হাসেন কেন ভাই? আমি তো আমার আর কাউন্টার লজিক নেই। মিল্টন ভাই, আপনি একজন ইন্টারন্যাশনাল ফিগার, ওয়াইজ ম্যান লিভিং ইন দি গ্লোবাল অ্যারেনা। ইউ ডোন্ট সি অনলি বাংলাদেশ, ফ্রম ইউর পয়েন্ট ইউ ক্যান সি দ্য হোল গ্লোবাল। আপনি বিষটা যত সহজে আইডেন্টিফাই করতে পেরেছেন। আমি এত লোকের বিরোধিতা করার চেয়ে আমি মনে করি যে তোর বিষ খাই মরা উচিত। আমার সিম্পল ডিডাকশন, এত লোকের ব্যর্থতার কাহিনী না বলে যে একমাত্র ব্যক্তির ব্যর্থতার কারণে সালাউদ্দিন সফল হয়,
তাকে সেই কাপের 20টি খাওয়া উচিত। এই কথাটা কি আমি বলতে পারি স্যার? বললে আমার শিরচ্ছেদ হবে। ভাই 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 এর চেয়ে আর চমৎকার কথা একটা কথা আছে, ইফ ইউ ক্যান নট মেক ইট ব্রেক ইট, ইফ ইউ ক্যান নট মেক ইট জাস্ট ব্রেক ইট। একটা কথা বলি, আমি মাঝে মাঝে লোকজনদেরকে বলি, আক্তার ভাই, জিয়া ভাই, আমি লোকজনদেরকে বলি, এই যে নাইকি আছে না, নাইকির স্নিকার, নাইকির জামা কাপড়, আপনি ওদের একটা স্লোগান আছে, স্লোগানটা কি জানেন? ডু ইট, জাস্ট ডু ইট, জাস্ট জাস্ট ডু ইট। ডু ইট। এই বাংলাদেশে জাস্ট ডু ইট, এই কথাটা ইমপ্লিমেন্ট করার মতো একটা নেতা বিএনপির মধ্যে এখন আছে? এখন আমি তো দেখি সালাউদ্দিন জাস্ট ডু ইট কে গ্রহণ করছে। অর্থ কি জানেন? আমার কথাটাকে আপনাদের দুইজনের কাছে হাত জোর করে মাপ চাই। সালাউদ্দিন জাস্ট ডু ইট এর পিছনে কি জানেন? জাস্ট ফাক ইট, ফাক বাংলাদেশ, ফাক জিয়াউর রহমান, ফাক খালেদা জিয়া, ফাক বাংলাদেশের স্বাধীনতা, ফাক বাংলাদেশের অস্তিত্ব। এটাই সালাউদ্দিনের সফলতা। জিয়া, ব্রিগেডিয়ার জিয়া, আপনি তা মনে করেন কিনা? ট্রু। এক বাক্যে এটা তো কন্ট্রাডিক্ট করার কোনো সুযোগ নাই। তাইলে আপনি একটা চমৎকার কথা বলছেন ভাই, আমি তার কথায় ব্যাক করি। আপনি বলছেন জুলাই, এই যে বিএনপির নেতারা, মন্ত্রীরা, এমপিরা বলতেছে জুলাই সনদের এটা জনগণের পক্ষে না, এটা দেশের পক্ষে না। আপনি চমৎকার ভাবে বলছেন। আমার খুব জানতে ইচ্ছা করে জুলাই সনদের কোন অংশটা জনগণের পক্ষে না, কোন অংশটা দেশের পক্ষে না? জুলাই সনদের কোন অংশটা বাংলাদেশের বাণিজ্য নীতির পক্ষে না, সেটা বৈদেশিক নীতির পক্ষে না, সেটা শিল্পনীতির পক্ষে না, সেটা অর্থনীতির পক্ষে না? ভাবে বলছেন। কিন্তু জুলাই সনদের মধ্যে সবকিছু যদি পক্ষে হয়, এটা নিয়ে ওপেন আলোচনা করার মতো কোন মানসিকতা বিএনপির কোন মন্ত্রীদের কেন নাই? কি বলছেন শুধু সালাউদ্দিন কথা কয়, কেন সালাউদ্দিনের গায়ের জোরের চাইতে অন্য কারো গায়ের জোর নাই, মুখের জোর নাই, দাঁড়াইয়া বলতে পারে। দেখ, আপনি সবসময় মাইক্রোফোনটা হোল্ড করেন কেন সালাউদ্দিন? অ্যালাউ মি টু সে। আপনারে আমি একটা কথা উদাহরণ দেই আপনাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যখন কিউবান মিসাইল ক্রাইসিস যাইতেছিল, কিউবান মিসাইল ক্রাইসিস যাইতেছিল, আপনাকে আমি ঠান্ডা মাথায় মেজর আক্তার এবং ব্রিগেডিয়ার জিয়া আপনাদেরকে বলি, ইকোটা কার হচ্ছে আমি একটু চিন্তা করতেছি। জিয়া ভাই আপনার নাম, আক্তার ভাইয়ের? না, আমার তো কোনো ইকো নাই, আমি তো ইয়েতে শুনতেছি। আক্তার ভাইয়ের টেলিফোনের জন্য। হাউএভার, আক্তার ভাই, ওকে, আমি কথাটা শেষ করি এরপরে। যখন কিউবান মিসাইল ক্রাইসিসের সময় ওভাল অফিসে জন এফ কেনেডি বসা এবং তার পাশে বাইজেনিও ব্রেজনেস্কি, ম্যাকনামারা, এবং ওইখানে বাইরের রিপাবলিকানদের কয়েকজন আইডিওলগদের সে ডাকছে, তারা সবাই বসা, আলোচনা চলতেছে যে আমেরিকা ইজ গোয়িং টু স্ট্রাইক নিউক্লিয়ার মিসাইল ফার্স্ট, দে আর গোয়িং টু চার্জ। তখন একেবারে কনফার্ম যে আমেরিকা ওখানে যাইতেছে, নিউক্লিয়ার ওয়েপেন তারা ব্যবহার করবে। কোথায়? কিউবান পেনিনসুলায়। আক্তার ভাই হিস্ট্রি আপনি পড়ছেন, জিয়া ভাই আপনিও পড়ছেন। স্ট্রাইক করবে তারা, ফাইনাল। কেনেডিরে সবাই বলতেছে মিস্টার প্রেসিডেন্ট সাইন দিস ডকুমেন্ট। আপনারা কি, আপনাদের দুইজনরে বলি, একজন ব্যক্তি হঠাৎ দরজা, ওভাল অফিসের দরজায় নক করলো। ওই দরজায় নক করার ক্ষমতা ওই মুহূর্তে কারো ছিল না হোয়াইট হাউসে। একজন লোক দরজায় নক করলো, দরজায় নক করার পরে সবাই তাকাইলো, দেখলো একটা লোক দাঁড়ানো। ওই লোকটার নাম রবার্ট ফিটজেরাল্ড কেনেডি। রবার্ট ফিটজেরাল্ড কেনেডি ঘুরা, সে বলে নাই, ঢুইকা বলে নাই মিস্টার প্রেসিডেন্ট, এই কথা বলে নাই ভাই। সে কি বলছে জানেন? রবার্ট ফিটজেরাল্ড কেনেডি দরজা খোলার সাথে সাথে বলছে, জ্যাক, নিড টু স্পিক টু ইউ। তো ওই সময় রবার্ট ম্যাকনামারা আর বাইজেনিও ব্রেজনেস্কি রবার্ট কেনেডিরে বলছে, this is a state conversation about foreign policy. You should not interfere. You are just Attorney General. আপনি কি জানেন রবার্ট কেনেডি কি বলছিল? I'd like everyone to listen to me. I'm not here
based on my position as the Attorney General. I'm here, I'm the brother of the President. I have a family emergency. I need my brother out from this Oval Office at this moment. আপনি কি জানেন তার 9 মিনিটের মাথায় কিউবায় আমেরিকান অ্যাটাক হওয়ার কথা? জন এফ কেনেডি বলছে এক্সকিউজ মি, কয়ে বাইরে আসছে। রবার্ট কেনেডি কি করছিল? জিয়া ভাই এবং আক্তার ভাই ব্যাকরুমে নিয়ে আসছে, ব্যাকরুমে নিয়ে এসে একটা ফোন জন এফ কেনেডির হাতে ধরায় দিছে, ধরায় দিয়া বলছে স্পিক টু, ওই সময় সোভিয়েত না, ওই সময় ব্রেজনেভ, ওই সময় ক্রুশচেভ, ওই সময় ফোন করে ধরায় দিয়া বলছে স্পিক টু মিস্টার নিকিতা ক্রুশচেভ। জন এফ কেনেডি থতমত খায় গেছে। আপনি কি জানেন জন এফ কেনেডি যখন ফোনটা ধরছে এবং বলছে হ্যালো চেয়ারম্যান, নিকিতা ক্রুশচেভ কইছে I heard lots about you and your father Joe Kennedy, Mr. Kennedy. If you promise that you are not going, you are going to remove all of your nuclear mercenaries from Cuban Peninsula, I'll do the same at the same time when you are removing your arsenal. আপনি কি জানেন মিসাইল ক্রাইসিস অফ হয়ে গেল? কেনেডি হোয়াইট ওভাল অফিসে ব্যাক করলো, ওভাল অফিসে ব্যাক করে সবাইরে বললো we are not striking missile or doing anything. I'm withdrawing everything from Cuban Peninsula. আচ্ছা, এখন একটা কথা, তারেক রহমান ওখানে সংসদে যায়, তারেক রহমান জুলাই বিপ্লব নিয়ে কথা বলায়, সে নিজে কোনো জায়গায় মন্তব্য করে না। আমি কথাটা আক্তার ভাই আপনাকে বলবো, জিয়া সাহেব প্র্যাকটিক্যাল পয়েন্টে হিট করছে, কথাটা অত্যন্ত ভ্যালিড, এটা নিয়ে দেশে কেউ আলোচনা করে না। উনি মন্ত্রী বানাইছে, কিন্তু মন্ত্রণালয়ের এগেইনস্টে উনি একজন করে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়া অ্যাডভাইজার বানাইছে ওনার ওখানে। তাদেরকে বানাইছে ওই ইউনিভার্সিটির ডক্টরেট পাওয়া লোকজনদের। আচ্ছা, আবার আপনি একটা চমৎকার কথা অ্যাড করছেন ভাই, আপনি জিয়া সাহেবের প্রচন্ড মূল্যবান একটা কথাকে কাউন্টার দিচ্ছেন যে ভাই তোমার ওই পুঁথিগত বিদ্যা দিয়া রাজনীতি চলে না, কাজের বেটি দিয়া, ড্রাইভার দিয়া, এগুলা দিয়া রাজনীতি হয়, রাজনৈতিক দল চলে। যেসব উপদেষ্টাদের বানানো হয়েছে ওনারা কথায় কথায় এখন বলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করছি কারণ ওইটা স্বাক্ষর না করলে নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস দিত না, এই জন্য হ্যাঁ কইছিলেন। আপনি কি এটাকে চালাকি বলবেন, নাকি দেশদ্রোহিতা বলবেন, না ইডিওসি বলবেন মেজর আক্তার? ধন্যবাদ। আমি আশা করছিলাম জিয়াকে বলবেন, যাই হোক আমাকে বলছেন আমি একটা কথা বলি। জেনারেল ব্রিগেডিয়ার জিয়া একটা সুন্দর কথা বলেছেন যে জুলাই সনদে কি ভালো কি খারাপ এটা নিয়ে পর্যালোচনা হতে পারে, এটা নিয়ে অনেকে জানে বা জানে না। আমি একটা কথা বলি বিনয়ের সঙ্গে, আদারওয়াইজ নিয়েন না। আমি একজন নিজেকে সাচ্চা মুসলমান বলতে চাই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি পুরো কোরআন শরীফে কোথায় কি লেখা আছে আমি জানি না। 30 পারা কোরআন শরীফে কোথায় লেখা আছে না লেখা আছে আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমি বিশ্বাস করি, এবং এই কোরআন আল্লাহর দেওয়া এটা বিশ্বাস করি। এটা ভিতরে কি আছে আমি অনেক কিছু জানি না, কিন্তু একজন যদি সমস্ত কোরআন শরীফ পড়তে পারে, হিন্দু হতে পারে, বুদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, সকল অর্থ সে জানে, প্রতি শব্দে অর্থ জানে, কিন্তু সে কোরআন শরীফ বিশ্বাস করে না, সে কি মুসলমান হতে পারবে জিয়া? নো, না, সে নেভার। এখন সালাউদ্দিন বলেন, বিএনপি বলেন, তারেক রহমান বলেন, তারা জুলাই সনদের সবকিছু জানে, কিন্তু তারা জুলাই সনদে বিশ্বাস করে না। যা তারা স্পষ্ট বলেছে, তারা কি জুলাই সনদের বিপ্লবী হতে পারে? তারা কি জুলাইয়ের বিপ্লবের বেনিফিশিয়ারি হইতে পারে? তাহলে যেমন কোরআন শরীফ জেনেও যদি একজন অস্বীকার করে কোরআন মানি না, তাকে যেমন মুসলমান সমাজ গ্রহণ করতে পারে না, তেমন আজকে এই 5ই আগস্ট উত্তর প্রজন্ম সহ সারা বাংলাদেশের মানুষ অবশ্যই সেই শক্তিকে প্রত্যাখ্যান করা উচিত, যেই শক্তি জুলাই সনদে সবকিছু জেনেও
বলে আমি জুলাই সনদ মানি না। এটা মেজর জনগণের আক্তার, এখন মেজর আক্তার এখানে একটু থামেন। ব্রিগেডিয়ার জিয়া, মেজর আক্তারের কথাটা আমি কেন ওনাকে থামালাম সম্মানের সাথে, একটা কারণে, এত চমৎকার ভাবে উদাহরণ দিয়ে আমাকে কেউ বুঝায় নাই, এত চমৎকার ভাবে কেউ বুঝায় নাই। মেজর আক্তার এইমাত্র একটা কথা বলছে, আমি একটা কথা আপনি খেয়াল করেন, আমারে আপনাদের দুইজনের একজন সিনিয়র কলিগ আমাকে ফোন করে বলছে, জেকব তুমি মেজর আক্তারের সাথে একটু বেশি কথা কইও। আমি কইছি কেন? উনি তোমার ওখানে অত্যন্ত কমফোর্টেবল থাকে, অন্য জায়গায় ওনার কমফোর্টনেস আমি দেখি না। আমি কইছি আমি জানি না, আমি বেকুব তো, এই জন্য মেজর আক্তার আমার সাথে ভালো কথা বলে। বলছে তুমি বেকুবই থাকো, অসুবিধা নাই, কিন্তু মেজর আক্তার তোমার ওখানে ভালো কথা বলে। এইমাত্র একটা ভালো কথা বলছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি এটা বিশ্বাস করেন, কোরআন আল্লাহর বাণী এটাকেও আপনি ধারণ করেন, এবং আমাদের নবী যে শেষ রাসূল এটাও আপনি বিশ্বাস করেন, অথচ কোরআনের অধিকাংশ জিনিস আপনি জানেন না। না জানার পরেও আপনি একজন খাঁটি মুসলমান। এবং উনি অত্যন্ত সুন্দরভাবে তুলনা করলেন যে জুলাই বিপ্লবের যারা বেনিফিশিয়ারি তারা জুলাই সনদের সবকিছু মানে, জানে, কিন্তু কোনো কিছুই ধারণ করে না। তাহলে কোনো কিছু যদি ধারণ না করে, তারা বর্তমানে সরকার প্রধান, সরকারের মন্ত্রী, সরকারের নেতা, আইন মন্ত্রী, আইন প্রণেতা কি করে হয়? জিয়া, ব্রিগেডিয়ার জিয়া, আপনি মেজর আখতারের এই কথাটাকে খণ্ডন করার মতো কোনো লজিক আপনার কাছে আছে কিনা? না, এটা তো স্যার তো একটা উদাহরণটা তো খুবই দারুণ দিয়েছেন যে এবং আমার কাছে মনে হয় না যে এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা আর হইতে পারে যে ওই বিএনপি কেন জুলাই সনদের ব্যাপারে তাদের এই অবস্থা। একটা জিনিস কি, আমি এখন স্যারকে একটা প্রশ্ন করতে, স্যার তো অনেকদিন রাজনীতিবিদ ছিলেন, আমি রাজনীতিবিদ হিসাবে স্যারের কাছে এটা একটা উদ্ধত হবে আমার, তারপর আমি একটা কথা জিজ্ঞেস করবো, সেটা হলো যে স্যার আমাদের আপনার দৃষ্টিতে কি মনে হয় বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ রাজনীতিবিদদেরকে বিশ্বাসী মনে করে, তাদের উপর বিশ্বাস আছে, আস্থা আছে, এরকম কত পার্সেন্ট? আপনি যদি 100 জন মানুষকে জিজ্ঞেস করেন, তারা কি বলবে যে হ্যাঁ আমি রাজনীতিবিদদের বিশ্বাস করি, তারা যা বলে ঠিক তাই করে, এবং তাদের ভিতরে আমি কোন রকম নয় ছয় দেখি না? জিয়া ভাই থামেন, আক্তার ভাই আপনি কি ব্রিগেডিয়ার জিয়ার উত্তর দিব? কথাটার উত্তর দিবেন? হ্যাঁ প্লিজ। অবশ্যই অবশ্যই দিব না কেন? অবশ্যই, কেবল আমি রাজনীতি হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব দেওয়ার। কোনো কিছুতেই কেউ কাউকে 100% বিশ্বাস করে না। আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি না, আমার স্ত্রীও আমাকে 100% বিশ্বাস করে না। কিছুটা বিশ্বাসের ঘাটতি আমাদের থাকে। বাংলাদেশের জনগণ কাউকে 100% বিশ্বাস করে না, তবে তাদের বিশ্বাস আস্থা যে কোনো কারণে হোক, যেভাবে হোক, রাজনীতিবিদদের প্রতি অন্য কারোর চেয়ে বেশি তারা বিশ্বাস করে। আর বিশ্বাস করে বলে বারবার বিশ্বাস ভঙ্গের শিকার জনগণ হয়। জনগণ বারবারই এই বিশ্বাস ভঙ্গের শিকার হয়। কেন হয়? এটা হলো আমাদের সিস্টেমের জন্য। কারণ একটি রাষ্ট্র ক্ষমতায় যাদেরকে পাঠায়, পাঠানোর পরে জনগণের আর কোনো ইন্টারফেয়ার করার সুযোগ থাকে না। জনগণ তখন ভিক্ষুক হয়ে যায়, রেশন কার্ড হয়ে যায়, গমের জন্য লাইন দেয়, তার ছেলে মেয়ের চাকরির জন্য রাজনীতির গাড়িতে বসে থাকে, মেয়ের চাকরি দিতে গিয়ে মেয়ের সম্মান নষ্ট হয়, তার আত্মমর্যাদা নষ্ট হয়, কিন্তু তারপরে সেখানে যায়। সমস্যাটা হয়েছে ওনার চারপাশে যারা ভিড়ে যায় তারা হলো আমলা। সে আমলারা শুধু তার প্রতি নয়, সে তার আপন পরিবারের প্রতি, তার পিতামাতার প্রতি, সমাজের প্রতি প্রতিনিয়ত বিশ্বাসঘাতকতা করে। আপনাদের একটি শুনতে খারাপ লাগবে, সবচেয়ে মেধাবী যে ছেলেটি সে সবচেয়ে বেশি স্বার্থপর। যে জিপিএ 5 এর জন্য সারাদিন পরিশ্রম করে, যে বিসিএস পরীক্ষা পাস করার জন্য সারা চেষ্টা করে, সে কিন্তু তার বন্ধুর সঙ্গে একটিও সঠিক উত্তর শেয়ার করে না। সে কিন্তু তাকে কি শিখে গেছে, ইন্টারভিউতে কি শিখে গেছে, সেটা তার সঙ্গে শেয়ার করে না। আনফরচুনেটলি এই দেশের পলিটিশিয়ানরা ক্ষমতায় যাওয়ার পরে ওই স্বার্থপর আমলাদের কাছে প্রেরণক হয়ে যায়, তাদের অধীনস্থ হয়ে যায়, তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। এখানে ভাই রাজনীতিবিদদের দোষারোপ করা খুব সস্তা জিনিস।
জনগণের আস্থা কতটুকু আছে, জনগণ এখনো কতটুকু বিশ্বাস করে, সেটা কি ওকে জানেন? আমি এখানে একটু বলি, আমাকে দাওয়াত দিয়েছে ঈদের পরের দিন জামাত ইসলামের একটি ঈদ পূর্ণমিলন হবে। আমি ভাবতেও পারি না এই সময়টা কখন, এটা কি কোন সময় হবে। এটা হবে সকাল 7:30টায়। বাংলাদেশের সংস্কৃতি কালচারে সকাল 7:30টায় 1000 লোকের চেয়ে বেশি যে ইফতার বাড়িতে দাওয়াত দেওয়া হচ্ছে, তাদের ঈদ পূর্ণ দাওয়াত দেওয়া হচ্ছে, সেটা সকাল 7:30টায় হবে এবং সবাই আশা করতেছে যে 1000-এর চেয়ে বেশি লোক হবে। আমার নিজেরও প্রায় কয়েকশো লোক ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়ে গেছে, যারা কনফার্ম করেছে যাবে। যদি রাজনীতিতে আস্থা না থাকতো, বিশ্বাস না থাকতো, তাহলে বলেন 7:30টার সময় যে ঈদের পূর্ণমিলনী যাবে, সেখানে যা খাবে তার চেয়ে বেশি তাকে দিয়ে আসতে হবে। আমি এর চেয়ে বেশি আগাইলাম না। জনগণের শেষ আস্থা, শেষ ভরসা রাজনীতিবিদ। রাজনীতিবিদদেরকে ব্রিগেডিয়ার সাহেব, আপনারা এমএসপি পিএসপি হওয়া বন্ধ করেন। এমএসপি পিএসপির কোনো দরকার নাই রাজনীতিবিদদের, কোনো পিএস হামলার দরকার নাই, কোন মন্ত্রীর পিএস সরকারি কর্মসূচি নেওয়ার দরকার নাই, দরকার নাই। প্রধানমন্ত্রীর দপ্তরে কোনো আমলার দরকার নাই, কোনো প্রয়োজন নাই। কোন মন্ত্রী তার সচিবালয়ে, তার যে মন্ত্রী পিএস এপিএস গার্ড পুলিশ, কোনো দরকার নাই। বেসামরিক লোক, তার বন্ধু বান্ধব, তার লোক যথেষ্ট। যদি এইটা করা যায়, তাহলে রাজনীতিবিদরা জনগণের কাছে বিশ্বাস হারাবে না, তাদের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে, জনগণকে আরো ভালো ডেলিভারি দিতে পারবে। কিন্তু পারে না ওই কারণগুলোর জন্য। ওই আমলারা এসে তার বাড়িতে সিএসএস ঢুকে পড়ে, কি র্যাব ঢুকে পড়ে, কি জানে পিজিআর ঢুকে পড়ে, ওনারা গার্ড দেয় কেন? এইটা বন্ধ করেন, এমএসপি হওয়া বন্ধ করেন। মেজর জেনারেল সাহেবের পোস্ট দরকার নাই এখানে, প্রিন্সিপাল সেক্রেটারি প্রধানমন্ত্রী অফিসে কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। সেখানে তো এস্টাবলিশমেন্ট সেক্রেটারি আছেই, সেখানে ক্যাবিনেট সেক্রেটারি আছে, প্রধানমন্ত্রী সচিবালয়ে কোনো আমলার দরকার নাই, কোনো মিলিটারি দরকার নাই, কোনো পুলিশ দরকার নাই। এটা করেন, রাজনীতিবিদরা কোনোদিন ব্যর্থ হবে না, এটা আপনাকে আমি শতভাগ গ্যারান্টি বলতে পারি। এটা আমরা বলছি। ধন্যবাদ ভাই। ওকে, জেনারেল জি, আপনি জিজ্ঞাসা করেছেন জনগণ রাজনীতিবিদদের বিশ্বাস করে কিনা। মেজর আক্তার তার মতামত দিয়েছেন, তার সুচিন্তিত মতামত। এখন আমারও একটা মতামত আছে, ওটা আমি দিলাম না। বাট আমার কেন যেন মনে হয় আপনি একটা উদ্দেশ্যকে সামনে রেখে মেজর আক্তারকে প্রশ্নটা করেছেন, আপনি ওনার উত্তরটা শুনেছেন। এবার আমি আমার মন্তব্য হলো, আমি স্যারকে ধন্যবাদ দেই যে স্যার রাজনীতিবিদদেরকে ডিফেন্ড করেছে খুব ভালোভাবে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি কিন্তু বলবো আমি রাজনীতিবিদদের উপর আস্থা রাখি কি না রাখি সেটা প্রশ্ন না, কিন্তু রাজনীতিবিদদেরই এই কাজটা করতে হবে। এই দেশকে যদি ঠিক মতো পরিচালনা করতে হয়, দেশকে মতো জায়গা মতো নিতে হয়, তাহলে রাজনীতিবিদদেরই করতে হবে। এখন নেক্সট প্রশ্নটা হচ্ছে, তাহলে আমরা এই যে স্যার যেভাবে আস্থা বললেন, সাধারণ মানুষ স্যার ডাকলে চলে আসে, এবং এটা একটা ইন্ডিকেশন, আমি বলবো এটা একটা সিগনেচার দ্যাট রাজনীতিবিদদের উপর মানুষের আস্থা আছে। আমি এটা তর্কের খাতিরে মেনে নিলাম যে ওনারা যখন ডাকেন তখন লোকজন আসবে। এবং ও লোকজন কেন আসে, আমাদের দেশের রাজনীতিবিদরা যখন স্থানীয় সভায় বা এই ধরনের দাওয়াতে আসে, সেটাও আমরা জানি। আমি সেই বিতর্কে গেলাম না, আমি মনে করি যে তাদের টান থেকে তারা আসছে, আমি ধরে নিচ্ছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজনীতিবিদদের স্যার বেয়াদবি নিয়েন না জিয়া ভাই, বেয়াদবি নিয়েন না। এই 7:30টার সময় ঈদ পুনর্মিলনী স্রেফ একটা রাজনৈতিক দলের দ্বারাই বাংলাদেশে সম্ভব, এবং ওই দলটার নাম জামাত ইসলামী। অন্য কোন দল সকাল 7:30টায় ঈদ দিবে না, কারণ জামাত ইসলামের লোকজনরা ওই ফজরের নামাজ পড়ার পরে আর ঘুমায় না। এরপরে তারা চিন্তা করে যে একটু আল্লাহ বিল্লাহ করি, 7:30টা বাইজা যাইব, 7:30টার সময় লোকজন আসবে। এবং অন্য 99.9% রাজনৈতিক দল বা সংগঠন তারা ঈদ পুনর্মিলনী দেয় ঈদের 2টার সময়, আদারওয়াইজ সন্ধ্যার পরে। তো এটা মেজর আক্তার যেটা বলছে এটা অন্য। আর ওইখানে ঈদ পুনর্মিলনীতে যারা যাবে জামাত ইসলামীর, মনে রাখেন তারা তাদের উদ্দেশ্যের উপরেই যায়, অন্য কোনো উদ্দেশ্য না, তাদের রাজনৈতিক উদ্দেশ্য। আমি ওই কথাই বলছি না, আমি অ্যাকচুয়ালি ওই এক্সাম্পলটা দিচ্ছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে, স্যার যে বললেন একটা ব্যাপার
যে আমলারা স্যারদেরকে মানে রাজনীতিবিদদেরকে ঘিরে ফেলে এবং তারপর তারা ওখানে তাদের ক্রীড়ানক হয়ে যায়। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, যদি ক্ষমতা বা অথরিটি কার হাতে স্যার? এটা কি মানে আমলাদের হাতে নাকি এটা মন্ত্রীদের হাতে? আমি ফিল করি, আমি আমার কথা বলছি, আমি যদি তারেক রহমানের জায়গায় থাকতাম, আমি এই সংসদে যে সমস্ত প্রধান বিরোধী মানে বিরোধী দলীয় প্রধানের যে প্রশ্ন থাকতো বা যে ডিসকাশন থাকতো, সেটার উত্তর আমি না জানলেও আমি বাসার থেকে পইরা আসতাম, এসে আমি ওইখানে আমি কথা বলতাম, কারণ এটা আমার রাইট, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি যে আমাকেই ওটার উত্তর দিতে হবে, বিকজ হি ইজ মাই কাউন্টার পার্ট। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমি যদি আমি বুঝতে পারি যে এই যে একটা মানুষকে মানুষ পছন্দ করছে না বিকজ অফ হিজ ওভার এক্সটেন্ডেড ইনফ্লুয়েন্স, এটা যদি আমি বুঝতে পারি, তাহলে কিন্তু ওই সেই গাছটাকে যেন ওই অ্যাকচুয়ালি ওই যে আপনার বলে 12 হাত কাকুরের 13 হাত লেজ, যেটা ওই 13 হাত লেজ যেন 13 হাত না হইতে পারে, সবসময় 11 হাত থাকে, সেই জন্য কিন্তু আমি ব্যবস্থা করতাম। তাহলেই তখন বোঝা যেত যে আমার কর্তৃত্ব আছে আমার দলের উপরে। আমি হতে পারি আমি কম জানি, আপনি বেশি জানেন, বাট ইউ আর নট ইন দিস প্লেস। আপনি যতটুকু জানেন, ইউ এডুকেট মি, দরকার হলে আমি আপনার কাছ থেকে জানবো, আর না হলে আমি আপনার কাছ থেকে পরে জেনে নিব, বাট আই উইল ডু মাই জব। এটাকে দায়িত্ব গ্রহণ করা বলে। আর একটা জিনিস হলো কি, ওই বিএনপিতে কি আর কোনো লোক নাই? আর সেকেন্ড হচ্ছে যে এই যে আমলারা যে বলে মন্ত্রীদেরকে খেয়ে ফেলে, আমার প্রশ্নটা হলো তাহলে মন্ত্রীরা কি জ্ঞান ভান্ডার নিয়ে ওখানে যায় মন্ত্রিত্ব করতে, যে তারা আমলাদেরকে ওভারকাম করতে পারে না? কারণ আমলারা কিসে চলে, মন্ত্রীরা কিসে চলে? প্রধানমন্ত্রীর নীতির উপরে চলে। প্রধানমন্ত্রী নীতি দিয়েছে, ওই নীতিটা হলো তার অ্যাকচুয়ালি ডাইরেকশন, ওই ডাইরেক্টিভের উপরই মন্ত্রী চলার কথা। স্যার হাসতেছেন, আমি জানি স্যার এটা রাজি হচ্ছেন না, বিকজ আমি জানি বাংলাদেশের কনটেক্সট ইজ ডিফারেন্ট। বাট আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আর কবে আমরা চেঞ্জ হব? এই তো 1971 সালে স্বাধীনতার পরে, এটা 2026 সাল, এর পরে আর কবে আমরা এই পরিবর্তনটা দেখতে পাবো? এটা আমার খুব জানার ইচ্ছে। আমাদের রাজনীতিবিদরা কবে সেখানে যাবে যেখানে তারা সচিবকে বলবে, যা বলছি গো এন্ড ডু ইট? ওকে, আপনি আমার থেকে বেশি বুঝেন না, ওকে, এটা কবে বুঝবে? ওকে, ব্রিগেডিয়ার জিয়া, আপনি এবং আরেকটা লাস্ট কথা বলি, এবং এই কারণেই আমলা এবং রাজনীতিবিদরা ভাবে যে আমলারা ভাবে যে তারা রাজনীতিবিদদেরকে নাকে দড়িতে ঘুরাতে পারবে, এই জন্য তারা এইরকম ইলেকশনের সময় তাদের বাম হাতের আঙ্গুলিটা ঢুকায়। এটা যদি না করতো, এই সুযোগ যদি না দিত তো ওনারা, এটা তো স্যার আপনাদের দোষ, আপনারা কেন তাদেরকে এই সুযোগটা দেন আঙ্গুলিটা দেওয়ার? এটাই আমার প্রশ্ন। ওকে, ঠিক আছে। ব্রিগেডিয়ার জিয়া এবং মেজর আক্তার, আমি টক শুরু করেছি 1993 সাল থেকে। 1993 সালে আমার প্রথম টক শো নিউ ইয়র্কে টাইম ওয়ার্নার কেবলে শুরু হয়, আইটিভিতে। বিভিন্ন সময় টক শো আমি এনজয় করি, কিন্তু আমাকে যদি বলা হয় যে কতগুলা টক শো আপনি এনজয় করছেন, আমি আজকের কথাটা আমি মনে রাখবো, আমি এনজয় করছি আপনাদের দুইজনের কথা। আমাদের হাতে আর সময় নাই, কিন্তু